আসসালামু আলাইকুম। আমি রাব্বিরাজ চলে এসেছি দেশপট ইয়ুথ ভয়েসের পক্ষ থেকে। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের ছাত্র জনতা এবং হিন্দু সম্প্রদায় নিয়ে এবং নির্বাচনের বিষয়গুলো নিয়েও আমরা একটু ডিসকাস করব। আমাদের সাথে আছেন সাইফুল আলম সবুজ, রঞ্জন সরকার এবং আরো আছেন আতিকুর রহমান চৌধুরী। আপনাদের সবাইকে স্বাগতম দেশপট ইয়ুথ ভয়েসের অনুষ্ঠানে। ধন্যবাদ ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি, আমি শুরুতে সরাসরি প্রশ্নে চলে যাই। ঠিক আছে? তো আমি শুরুতেই প্রশ্ন করতে চাচ্ছি আমাদের শ্রদ্ধেয় সবুজ ভাইয়ের কাছে। তো প্রশ্নটা একটু সরাসরি করি। সেটা হচ্ছে যে এই মুহূর্তে রাষ্ট্র সংস্করণ না করে নির্বাচনে যাওয়াটা কতটুকু যৌক্তিক মনে করছেন আপনি? কারণ আমরা যদি দেখি বাংলাদেশে জয় আওয়ামী লীগের তরফ থেকে বলছে যে দ্রুত নির্বাচন দেয়ার কথা। ও অন্যদিকে বিএনপি বা অন্যান্য দলগুলো বলছে যে আপনারা সময় নিন, ধীরে সুস্থে নির্বাচন দিন। তো আপনি কতটুকু যৌক্তিক মনে করেন দ্রুত নির্বাচন করাটাকে অথবা রাষ্ট্র সংস্করণ না করে নির্বাচন করাটাকে? ধন্যবাদ রাব্বিরাজ এবং আজকে আমার সাথে যারা জয়েন করছেন সবাইকে ধন্যবাদ। এবং আজকের এই প্রোগ্রামটি যারা এই মুহূর্তে সরাসরি দেখছেন বা পরবর্তীতে দেখবেন সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। রাব্বির প্রশ্ন এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সেটা শুধুমাত্র রাব্বিরই প্রশ্ন না, আমার মনে হয় সারা বাংলাদেশের কাছে এই প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ। এখানে দুইটা বিষয়। প্রথমত, আমরা আমাদের যে ২০২৪ সালের যেই গণ অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটা নতুন দেশ পেয়েছি। এই নতুন দেশ বা এই অভ্যুত্থানের পিছনে আমাদের অনেকগুলো লক্ষ্য উদ্দেশ্য ছিল। কেন আমরা এই অভ্যুত্থান আমরা চেয়েছি বা স্টুডেন্টরা কেন চেয়েছেন। অন্যদিকে আমরা একটা রাষ্ট্রে একটা বৈধ সরকার চাই, অবৈধ সরকার আমরা চাই না। আমরা গত 10 আমাদেরকে একটা অবৈধ সরকার বলতে গেলে অবৈধ সরকার প্রথমবার হয়তো বা কিছুটা ভ্যালিডিটি থাকলেও কিন্তু পরবর্তী দুইটা নির্বাচন একদমই বৈধ ছিল না। বিভিন্নভাবে হয়তো বা জোর করে অথবা অন্য দলদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দিয়ে অবৈধভাবেই সরকারে ছিল। এখন এই মুহূর্তে আমাদের যে সরকার আছে সেটা আসলে অন্তর্বর্তীকালীন সরকার, সেটা আসলে নির্বাচিত সরকার না একদিক থেকে। তো যে কোনো রাষ্ট্র পরিচালনার জন্য, রাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্কের জন্য, রাষ্ট্রের উন্নয়নের জন্য অবশ্যই একটা নির্বাচিত সরকার প্রয়োজন। এই দৃষ্টিকোণ থেকে, এই লজিকের দৃষ্টিতে অবশ্যই নির্বাচন জরুরি, নির্বাচন আমাদের প্রয়োজন। সেটা হচ্ছে একটা পয়েন্ট অফ ভিউ থেকে। কিন্তু এট দ্য সেম টাইম আমরা যদি আমাদের গণ অভ্যুত্থানটা কেন হয়েছে সেটা যদি বুঝতে চেষ্টা করি এবং সেটা লক্ষ্য উদ্দেশ্যটাকে যদি অ্যানালাইজ করি, তাহলে আমাদের মনে হয় ইমিডিয়েটলি নির্বাচন দিলে এই গণ অভ্যুত্থানের লক্ষ্য উদ্দেশ্য সেটা বানচাল হয়ে যাবে। সেটার যে গণ অভ্যুত্থানের যে সুবিধা আছে, আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, নতুন স্বাধীনতা অর্জন করেছি, এটার যে একটা সুবিধা মানুষ বুক করার কথা, নতুন স্বাধীন দেশে মানুষ বাস করবে স্বাধীনভাবে, এই স্বাধীনতাটা এই নতুন রাষ্ট্রের যে একটা লক্ষ্য উদ্দেশ্য সেগুলো সাধারণ মানুষ পাবে না। কারণ এই মুহূর্তে যদি নির্বাচন হয়, তাহলে এই ক্ষমতাটা একটা গোষ্ঠীবাদী সরকার, একটা স্বৈরশাসকের হাত থেকে আরেকটা স্বৈরশাসকের হাতে সরাসরি চলে যাবে। কারণ হচ্ছে এখন নির্বাচন হলে নিশ্চয়ই বর্তমানে যেই রাজনৈতিক দলগুলো প্রতিষ্ঠিত আছে তাদেরই কোনো আরেকটা রাজনৈতিক দলের হাতে হস্তান্তরিত হবে। হয়তোবা আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় যদি না আসে তাহলে হয়তোবা সেই রাষ্ট্রটা চলে যাবে জামাতের হাতে অথবা বিএনপির হাতে অথবা অন্য কোনো একটা প্রতিষ্ঠিত নিবন্ধিত রাজনৈতিক দলের হাতে চলে যাবে। কিন্তু ওই রাজনৈতিক দলগুলো যে আওয়ামী লীগের মতো হবে না বা আওয়ামী লীগের চেয়ে মানে ভালো হবে, এটার আসলে কোনো গ্যারান্টি আমি ব্যক্তিগতভাবে দেখছি না। কেননা আমরা যদি আজকে থেকে 15 বছর আগের যে বা 17 বছর আগে আমাদের দেশে জামাত বিএনপি ওরা ক্ষমতায় ছিল, তো ওরা থাকা অবস্থায় বাংলাদেশের মানুষ আসলেই আমরা যে স্বাধীনতার যেই যেটা বলছি
যে একটা রাষ্ট্রে দুর্নীতি থাকবে না, রাষ্ট্রে স্বৈরতা থাকবে না, রাষ্ট্রে অন্যায় থাকবে না, কেউ কোনো কিছু দখল করে নিবে না, এগুলো আসলে তখনও যে পরিপূর্ণভাবে ছিল সেটাও কিন্তু নিশ্চিত না। তো ওই জন্য মানে আমাদের যে নতুন বাংলাদেশ, যে তরুণরা আমাদেরকে ও গণ অভ্যুত্থানের মধ্যে যে আশা দেখিয়েছেন, সেই আশাটা আসলে বিশাল কিছু, যেখানে আমাদের কোনো প্রকার দুর্নীতি থাকবে না, যেখানে স্বজনপ্রীতি থাকবে না, যেখানে অন্যায় থাকবে না, যেখানে করাপশন থাকবে না, যেখানে একদলীকরণ থাকবে না, এরকম নতুন স্বপ্ন আমাদেরকে তরুণরা দেখিয়েছেন। এই নতুন কিছু দেখার জন্য আমরা নতুন কিছু চাই। এই আমরা এক্সিস্টিং ক্ষমতা বদলানোর মাধ্যমে আমরা সেই নতুন কিছু পাবো না। এই জন্য ইমিডিয়েটলি যদি নির্বাচন হয়, তাহলে দেখা যাবে হয়তোবা আওয়ামী লীগ নির্বাচিত না হলেও ওরা পার্লামেন্টে প্রধান বিরোধী দল হয়ে আসতে পারে। কেননা আমরা দেখেছি যে আওয়ামী লীগকে আমরা হয়তোবা আওয়ামী লীগের প্রধান তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে দেখেছি, কিন্তু রুট লেভেলে, গ্রাম পর্যায়ে, ফিল্ড পর্যায়ে আওয়ামী লীগ কিন্তু ঠিকই আছে। আওয়ামী লীগ ওরা বিভিন্নভাবে ওরা অ্যাক্টিভ আছে এবং তাদের ষড়যন্ত্র বিদ্যমান আছে, চলমান আছে। সুতরাং ওরা হয়তোবা যদি নির্বাচন দেওয়া হয়, নির্বাচনের মাধ্যমে ওরা আবার জেগে উঠবে। সুতরাং আবার সেই আমরা যার বিরুদ্ধে সংগ্রাম করেছি তারা আবার পুনরায় আসবে। সুতরাং আমাদেরকে মূল উৎপাটন না করে, দুর্নীতির মূল উৎপাটন না করে, বা প্রচলিত যে রাজনীতির যে কালচার, যে ক্ষমতায় থাকবে সে সবকিছু দখল করে নিয়ে নিবে, তার অধীনে এমবাসি চলে যাবে, তার অধীনে ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলো চলে যাবে, তার অধীনে সরকারি যত প্রতিষ্ঠান চলে যাবে, তাদের বিভিন্ন রাজনৈতিক উইংগুলো চাঁদাবাজি করবে, এই পরিবেশগুলো যতক্ষণ পর্যন্ত না উৎখাত করা হবে ততক্ষণ পর্যন্ত নতুন নির্বাচন দিলেও নতুন কিছু আমরা পাবো না। এই জন্য আমি মনে করি ইমিডিয়েটলি নতুন নির্বাচন দেওয়াটা ভয়ঙ্কর হবে। আমাদের একটা সময় নিয়ে পরিবর্তন করে, ফান্ডামেন্টাল পরিবর্তনের পর তারপরে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে তারপরে নির্বাচন দেওয়া উচিত। ধন্যবাদ। ধন্যবাদ সবুজ ভাইকে তার বক্তব্য রাখার জন্য। তিনি যে বিষয়গুলো বলেছেন অতি গুরুত্বপূর্ণ কথা ছিল সেগুলো। তো আমাদের সাথে আছেন রঞ্জন সরকার। আ রঞ্জন দার কাছে আমি কিছু প্রশ্ন করব। সেটার আগে বর্তমানে আপনাদের যে কমিউনিটি আছে, আমরা দেখছি বাংলাদেশে আপনাদের কমিউনিটিতে বিভিন্ন ধরনের অত্যাচার করা হচ্ছে। তারা নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছে এবং সেটা নিয়ে তারা আন্দোলন করে যাচ্ছে এবং আমরা দেখেছি শাহবাগে তাদের ৮ দফা দাবি ছিল। তো আপনার কাছে শুরুতে আমি প্রশ্ন করতে চাই যে কবে থেকে মূলত হিন্দুদের উপর আক্রমণ শুরু হয় বা হামলা শুরু হয়? আচ্ছা, ধন্যবাদ রবি ভাইয়া। আমি রঞ্জন সরকার, প্যারিস থেকে বলছি। আচ্ছা, আমাদের যে বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট, আমরা একটু বর্তমান প্রেক্ষাপটে আসি। আমরা সবাই জানি হচ্ছে আমাদের একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে হচ্ছে আমাদের সরকার ক্ষমতাচ্যুত হয়েছেন এবং এটা আমাদের জন্য হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা হচ্ছে এমন একটা দেশ চাই, ক্ষমতা কে থাকুক আমাদের কোনো মানে আমাদের ওইটা মাথা ব্যথা হচ্ছে আমাদের দেশ এবং আমাদের দেশের যে উন্নয়নের দ্বারা অব্যাহত রাখা এবং হচ্ছে আপনার সবার প্রতি যে সম অধিকার এবং সম পরিমাণ যে হচ্ছে গুরুত্ব দেয়া এবং আমাদের যে 4টা মৌলিক অধিকার আছে এগুলা নিশ্চিত করা হচ্ছে একটা সরকারের মূল এজেন্ডা। সো আমাদের যদি গত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল 15 বছর, এর আগে ক্ষমতায় ছিল হচ্ছে বিএনপি ছিল। তো যদি আমাদের 15 বছর পর্যবেক্ষণে আসে, এখানে এমন না যে হিন্দুদের একটা কি যেন একটা মাইন্ডসেট হয়ে গেছে যে আওয়ামী লীগ মানে হচ্ছে হিন্দুদের হত্যাকর্তা, মানে আওয়ামী লীগ হচ্ছে কি নিরাপত্তাদাতা, সবকিছু ওদের কাছে, সবকিছু ওরা নিয়ন্ত্রণ করবে এবং সবকিছু নিরাপত্তার মূলে হচ্ছে আওয়ামী লীগ। এই ধারণা থেকে বেরোয় আসা দরকার প্রত্যেকটা হিন্দুদের। আমি পার্সোনাল ওপিনিয়ন থেকে বলতেছি। যদি আমরা 2012 সালে বুদ্ধ মন্দিরের যে রামুর যে ঘটনা, সেটা এখানে অনেক ভাঙচুর হয়েছে। রামুর যে মন্দির ছিল বুদ্ধদের, ভাঙচুর হলো, হওয়ার পর হিন্দু সম্প্রদায়ের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করলো। যদি আমরা আরেকটু সামনের দিকে আগাই, 2013 সালে সাতক্ষীরার যে ঘটনা ছিল, যুদ্ধাপরাধী বিজয়কে কেন্দ্র করে হচ্ছে এই সময় অনেক হিন্দু লোকদের উপর নির্যাতন, অত্যাচার, ঘরবাড়ি ভাঙচুর এবং লুটপাট সংঘটিত হয়েছে। আরেকটু সামনে যদি আগায়, সেটা হচ্ছে আমার এলাকা 2016 সালে যে নাসিরনগরের যে ব্রাহ্মণবাড়ির নাসিরনগরে যে হচ্ছে ঘটনাটা ঘটে।
সেটা কিন্তু হচ্ছে আওয়ামী লীগ সরকারের থাকা অবস্থায় কিন্তু ছিল। 2016 সালে যে আহ, আহ, কি বলে শিবের যে হচ্ছে আহ, একটা ছবি, একটা কাবা শরীফ উপরে নিয়ে রাখা এডিট করে, এটা সবাই কিন্তু হচ্ছে বুঝতে পারছে যে আসলে একটা এডিট করা একটা ছবি। তো একটা মিথ্যা একটা গুজব ছড়িয়ে আমাদের হিন্দু সমাজের মধ্যে হচ্ছে বড় ধরনের একটা আতঙ্ক সৃষ্টি করেছে, করানোর পরে এটাকে জাজ করে নেয় হচ্ছে আপনার এটা আসলে কি ঠিক নাকি বেঠিক। যে আইডিতে পোস্ট করা হয়েছিল সেটা হচ্ছে একজন জেলে যার হচ্ছে ন্যূনতম জ্ঞানটুকু নাই, এবং সে ওই ধরনের কাজ কিভাবে করবে এটা যদি মানুষের কাণ্ডজ্ঞানের মধ্যে আসতো তো ওই ধরনের ঘটনা ঘটতো না। তারপরও হচ্ছে মানুষ জানতে পেরেছে যে আসলে হচ্ছে ও করেনি, কাজটা অন্য কৃত করেছে, কিন্তু এটার বিষয় কিন্তু এখনো হয়নি। আমি নিজে হচ্ছে তখন চায়নাতে ছিলাম, বাংলাদেশে যাওয়া, বাংলাদেশে যাওয়ার পরে আমার স্বচক্ষে দেখা অনেক মন্দির, প্রায় 20 থেকে 25টা মন্দির ভাঙা হয়েছে, ইভেন শত শত ঘরবাড়ি ভাঙচুর আমার এলাকা। তারপর হচ্ছে অনেক পরিবার হচ্ছে বাস্তুচ্যুত ছিল, অনেকে আবার ইন্ডিয়া পাড়ি জমিয়েছে। যদি আরেকটু সামনে যাই, 2018 সালের ঘটনা, খুলনা শ্যামনগর উপজেলার যে পল্লীতে যে হামলা, ওইখানে অনেক ঘরবাড়ি ভাঙচুর হয়েছে, হিন্দু পরিবার ক্ষতিগ্রস্ত করলো। তারপর হচ্ছে আপনার 2022 সালের যে ঘটনা, কুমিল্লার মণ্ডপে যে ঘটনাগুলো, যে হনুমানের উপরে যে কোরআন শরীফ রাখা, এটা নিয়ে গুজব চুরি হচ্ছে, হিন্দুদের উপর অত্যাচার, ফিন্ডিতে তিনজন লোককে হত্যা করা হলো, সেটাও কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় কিন্তু হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনোটাই কিন্তু ভিসা হয়নি। যদি আমরা ব্যাক হচ্ছে 2001 থেকে 2006 সাল পর্যন্ত যাই, যে সময় হচ্ছে বিএনপি জামাত ছিল, ওই সময় 200 হিন্দু, কমপক্ষে 200 হিন্দুকে হচ্ছে আপনার হত্যা করা হয়েছিল, 100-র উপরে হচ্ছে আপনার দর্শনের কেস ছিল, বাকিগুলো না হয় হচ্ছে চাপাই রাখলাম, ঘর বাড়ি মাংস লুটপাট এগুলো তো অসংখ্য ছিল। তো আমরা এখন বর্তমান যে পরিস্থিতি, আমরা কোনো রাজনৈতিক দল চাই না, আমরা কোনো হচ্ছে রাজনৈতিক এজেন্ডা নিয়ে কাজ করতে চাই না। আমাদের অধিকার যেটা, আমরা বাংলাদেশি হিসেবে আমাদের সম অধিকার এবং হচ্ছে সমমর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য যা কিছু করার প্রয়োজন আমরা তা করব। আচ্ছা রঞ্জন দা, যেহেতু আপনি বললেন যে এতদিন যাবত এই বিষয়গুলো হয়ে আসছিল, তো আমরা কেন আপনাদের সম্প্রদায়কে দেখলাম না এতদিন পর্যন্ত তাদের শাহবাগে আসতে বা এই বিষয়গুলো নিয়ে কথা বলতে? এখন যখন আওয়ামী লীগ তাদেরকে বিভিন্নভাবে উস্কানি দিচ্ছে এবং ভারতে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে, আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশের এই বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করে বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে। তো কেন তারা এখন এসে শাহবাগে এসে তাদের দাবিগুলো জানাচ্ছে, অথচ আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময় তারা কেন তাদের সিকিউরিটির জন্য কথা বললেন না? এবং কেন আওয়ামী লীগ সরকার নিজেদেরকে দাবি করে যে তারাই একমাত্র হিন্দুদের জন্য সেফটি নিয়ে আসতে পারে? এ বিষয়ে যদি একটু বলতেন আপনি বিস্তারিত। আচ্ছা, প্রথমে যেটা আমি উল্লেখ করলাম সেটা হচ্ছে হিন্দুরা অনেকে মনে করে যে আওয়ামী লীগ হচ্ছে তাদের নিরাপত্তাদাতা, বলতে গেলে হচ্ছে অল ইন ওয়ান। সো হচ্ছে এটা একটা মূল ইস্যু। আরেকটা ইস্যু হচ্ছে ভারতের সাথে আমাদের হচ্ছে একটা কূটনৈতিক সম্পর্ক খুবই শেখ হাসিনা থাকা অবস্থা বা আওয়ামী লীগ থাকা অবস্থা একটা ভালো পর্যায়ে ছিল, সেটা দেশের স্বার্থ হচ্ছে আপনার বিসর্জন দিই। সো এখন দেখা গেছে হচ্ছে আপনার শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে যাওয়ার পরে এখন ভারতে যে কূটনৈতিক সম্পর্ক আমাদের সাথে ছিল, বা হচ্ছে ভারতের সাথে যে আমাদের কি বলে একটা বিসর্জন দিয়ে হচ্ছে স্বার্থ বিসর্জন দিয়ে, আমাদের স্বার্থ বিসর্জন দিয়ে যে একটা হচ্ছে লেনদেন ছিল, সেটা হচ্ছে ভারতের এখন বিপুল পরিমাণে একটা ঘাটতি থেকে যাবে। যদি আমরা হচ্ছে পরিসংখ্যানে যাই, 2021-22 যে পরিসংখ্যান বলতেছে যে ভারতের সাথে আমাদের লেনদেন প্রায় অলমোস্ট $9 বিলিয়ন ছিল, যেটা হচ্ছে ভারতের সাথে রপ্তানি করেছি আমরা $1.2 বিলিয়ন, আর ভারত থেকে আমরা আমদানি করেছি $7.5 বিলিয়ন। সো হচ্ছে এখানে যে একটা বিশাল একটা গ্যাপ, $5.5 বিলিয়ন, সেটা একটা স্বার্থ। দ্বিতীয় যে স্বার্থ সেটা হচ্ছে ভারতের সাথে যে ভারত আমাদের কাভার করেছে 3 দিক থেকে, দক্ষিণ দিক বাদ দিয়ে। সো ভারতের একটা স্বার্থ ওইখানে নিহিত আছে যে চায়না অথবা 7 সিস্টারকে অ্যাক্সেস করতে গেলে ভারতের যে রাজনৈতিক অবস্থা, রাজনীতির ভৌগোলিক অবস্থান, সেটা ভারতের অনুকূলে থাকা যথেষ্ট পরিমাণ গুরুত্বপূর্ণ, এবং এটা হচ্ছে ভারতের নিরাপত্তার জন্য হচ্ছে অনেক বড় ধরনের একটা হুমকি। তো যেটা কিনা আমরা এখন দেখতেছি যে ভারতের বিভিন্ন গণমাধ্যম, বিশেষ করে রিপাবলিক টিভি বলেন বা TV9 বলেন, এগুলা বেশি করে প্রচার করতেছে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা করছে, হিন্দু সম্প্রদায়ের উপরে মারামারি করছে, যে
এটা করে কি হচ্ছে যে ভারতের যে উচ্চ পর্যায়ে যে নেতৃবৃন্দ ছিল, ভারতের সর্বদলীয় যে জোট, কিছুদিন আগে ওরা একটা মিটিং করলো ভারত বাংলাদেশকে নিয়ে, তারপর আরেকটা মিটিং করলো সেটা বাংলাদেশকে নিয়ে। ওদের মানে কথা হচ্ছে যে বাংলাদেশকে হচ্ছে কিভাবে টেকেল দেওয়া যায়, এবং যে আমাদের যে হচ্ছে সংখ্যালঘু যে অত্যাচার বা নিপীড়নের যে ঘটনা, এগুলাকে কেন্দ্র করে কিভাবে ব্যাক টু পাওয়ার, অথবা হচ্ছে ওদের আহ, ওদের ফেভারে থাকে এমন কাউকে হচ্ছে রাজনৈতিক পর্যায়ে নিয়ে আসা বাংলাদেশে, বা ক্ষমতায় নিয়ে আসা। এটা এক ধরনের তো প্ল্যানিং চলেছে, যেটা হচ্ছে অনেক আগ থেকে চলে আসছিল। ভবিষ্যতে কেউ জানি না আমাদের ওই ধরনের বিষয় বা ওই ধরনের জিনিসগুলো থেকে আমাদেরকে হচ্ছে একটু বেশি ফোকাস করতে হবে, বিশেষ করে হিন্দুদের। তো আমি আজকে কিছু নিউজ দেখলাম যেগুলো হচ্ছে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেগুলো হচ্ছে আওয়ামী লীগ সরকার বা অন্য কেউ টাকা দিয়ে করাচ্ছে, হিন্দু হিন্দু মন্দির ভাঙতেছে, বাচ্চা ঘর বাড়ি ভাঙতেছে। কিছু নিউজ পেপার দেখলাম, কথা সত্য তো সেটা আমি জানি না, তবে আসলে খুবই ন্যাক্কারজনক অবস্থা, খুবই খারাপ অবস্থা। আমরা এটা থেকে পরিত্রাণ চাই, মানুষের সুবুদ্ধি হোক, বিশেষ করে আমাদের সনাতন দল অবলম্বী যারা আছে তাদেরকে বোঝা দরকার। আসলে হচ্ছে যে ভারত বলে আর যাই বলে, নিজের দেশের স্বার্থ এবং নিজের দেশের যে হচ্ছে উন্নতি, সেটা আগে ভিতরে রাখতে হবে, যে এটা আমার দেশ আগে, তারপর অন্য কিছু। কান্ট্রি কাম ফার্স্ট। সো আমি মনে করি বর্তমান যে প্রেক্ষাপট, যে বিশেষ করে সংখ্যালঘুদের যে একটা ধারণা হচ্ছে যে আসলে এই ক্ষমতার যে পালাবদল, এটাতে বাংলাদেশের হিন্দুদের ক্ষতি হবে। আমি মনে করি ইট উইল বি মোর সেফার দেন বিফোর এভার। না, আমরা বিএনপি সমূহ সেফ না, আওয়ামী লীগ সমূহ সেফ না। হাউ ক্যান আই বিলিভ লাইক আওয়ামী লীগ, বিএনপি and জামাত শিবির and other third parties? So we should believe on this government and let's see what happens. ধন্যবাদ রঞ্জন দা, আপনি খুব সুন্দরভাবে আপনাদের বিষয়গুলো উপস্থাপন করেছেন। আমি একটু চলে যাব আতিকুর রহমান চৌধুরীর কাছে। আতিক ভাইয়ের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা তো বাংলাদেশে আন্দোলন করলেন। আমি আপনার কাছে এই প্রশ্নটা করতে চাচ্ছি ছাত্র সমন্বয়ক বা অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ হিসেবে স্টুডেন্ট ফোরামের পক্ষ থেকে। তো সেটা হচ্ছে যে আপনারা তো বাংলাদেশে আপনাদের আন্দোলন করলেন, আপনাদের যতগুলো দাবি ছিল আপনারা সেগুলো পূরণ করলেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে আপনারা বিবেচনা করেছিলেন এবং সেখানেও আপনারা সফল হয়েছেন। আগামী 15 আগস্টকে কেন্দ্র করে ঢাকার সকল ছাত্র জনতা থাকবে সেটা বলেও কিন্তু বাংলাদেশের ছাত্র সমন্বয়ক যারা আছেন তারা জানিয়েছেন। এখন আপনাদের কি কোনোভাবে মনে হয় বা আপনারা কি কোনো কারণে ভয় পাচ্ছেন এই প্রতি বিপ্লব বা আওয়ামী লীগদের এই শোভা বা শোক শোভা নিয়ে তারা যে গণমিছিল করবে সে বিষয়ে? আসসালামু আলাইকুম। প্রথমে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি বাংলাদেশ স্টুডেন্ট ফোরাম ফ্রান্স থেকে আমার শহীদ ভাইদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের স্বাধীনতা ফিরে পেয়েছি, এবং সংগ্রামী সালাম জানাচ্ছি সে সকল সাহসী যোদ্ধাদের যারা এখনো জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এখনো মাঠে রয়েছে। তো আপনি যে প্রশ্নটা করলেন রাব্বি ভাই, আমরা হচ্ছে জনগণের নিরাপত্তার জন্য আমরা এখনো মাঠে আছি। আমরা আসলে ভীত না, সন্ত্রস্ত না। আমরা কোনো সহিংসতা চাই না, কোনো অরাজকতা চাই না। তো এই জন্যই আমরা ছাত্র জনতা এখন পর্যন্ত মাঠে আছি। এটাই আমাদের আসলে অ্যাকচুয়ালি ভয় বা ভীতি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা সচেতন থাকতে চাই, কারণ সচেতনতা আমাদের জন্য জরুরি আর কি। ধন্যবাদ। সরি, আমি একটু আবার সবুজ ভাইয়ের কাছে যেতে যাচ্ছি। সবুজ ভাই, আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন। স্বরাষ্ট্র উপদেষ্টার কথা আমরা মোটামুটি সবাই শুনেছি, গতকালকে সংবাদে যেই বিষয়গুলো প্রচার হয়েছিল। তো স্বরাষ্ট্র উপদেষ্টার কথা আপনি কিভাবে দেখছেন? গতকাল তিনি বলেছেন আওয়ামী লীগকে নতুন করে সাজাতে। আজকে সাংবাদিকদেরকে অনুরোধ করলেন সংবাদ দেখালে সম্পূর্ণ দেখাতে, কেটে ছেটে দেখাতে নিষেধ করেছেন। তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কোন বিষয়ে লক্ষ্য রাখা উচিত এবং কিভাবে
তার কাজগুলোকে আগালে বা জনগণের জন্য কাজ করলে জনগণ খুশি হবে, সে বিষয়ে যদি আপনি আপনার মতদর্শনটা প্রেজেন্ট করতেন। ধন্যবাদ রাব্বি। আমি আসলে আমার ব্যক্তিগত মতামতই প্রকাশ করব। এখানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যা তার বক্তব্য আমি শুনেছি, হয়তোবা বিচ্ছিন্নভাবে শুনেছি, পুরোপুরি বক্তব্য কোথাও শোনা হয়নি। বিভিন্ন সময় বিভিন্ন নিউজের ক্লিপস দেখেছি। তো এখানে আমার কাছে যেটা মনে হয়, আমি আসলে তার পার্সোনাল উদ্দেশ্য কি আমি জানি না, তার মনের খবর আমি জানি না। তবে তার বক্তব্য থেকে আমরা যেটা বুঝতে পারি যে মানে অ্যাকচুয়ালি আমার মনে হয় যেটা আমাদের বোঝা উচিত তার উদ্দেশ্যটা কি। তার উদ্দেশ্য যদি হয় যে বাংলাদেশে আবার আওয়ামী লীগকে ফিরিয়ে আনা, আওয়ামী লীগকে আবার পুনরায় প্রতিষ্ঠা করা ছদ্মবেশে, তাহলে নিশ্চয়ই সেটা উদ্বেগের বিষয়। সেটা সেই ব্যাপারে আমাদের সবার খেয়াল রাখতে হবে সে অ্যাকচুয়ালি কি চাচ্ছে। সে আমাদের বা আমাদের ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, এই সরকারকে কি সে ইউজ করে আবার পুনরায় আওয়ামী লীগকে নিয়ে আসতে চাচ্ছে কিনা, সেই জিনিসটা আমাদের অবশ্যই খেয়াল করতে হবে। আমাদের আসলে কাউকেই কি সরল মনে বিশ্বাস করা উচিত না, একটু স্কেপটিক্যাল থাকা উচিত সবার ক্ষেত্রেই। একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে, যারা সরকারে থাকেন তাদের চিন্তা ভাবনা হয়তো বা আমাদের চেয়ে একটু বেটার হওয়াটা স্বাভাবিক, এবং অভ্যুত্থানের পরে যাদেরকেই ম্যাচিউরড মনে হয়েছে, যাদেরকেই ইন্টেলেকচুয়ালি সুপিরিয়র মনে হয়েছে, তাদেরকেই কি ওখানে বসানো হয়েছে। তো এইখানে সেটা যদি স্ট্র্যাটেজি হয়ে থাকে, ফর এক্সাম্পল এখন আমরা জানি যে বাংলাদেশে স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মামলা রয়েছে, বা আওয়ামী লীগের বড় বড় নেতৃত্ব পর্যায়ের যে মন্ত্রী বা এমপি যারা রয়েছেন, তাদের বিরুদ্ধে অনেক মামলা রয়েছে। এখন ওই মামলাগুলো যদি চলমান থাকে এবং ওরা দেশে আসলে যদি ওদেরকে অ্যারেস্ট করা হয়, এই প্রক্রিয়াটা যদি চলমান থাকে, নিশ্চয়ই তারা আসবে না আসার সম্ভাবনাই বেশি। কিন্তু সেটা যদি ফলাও করে প্রচার করা হয় যে তুমি আসো, তোমাকে অ্যারেস্ট করা হবে, তাহলে নিশ্চয়ই আমরা আমাদের যে বিচারটা হয়তো সুষ্ঠুভাবে করতে পারবো না। এখন আমরা যত বড় কোর্টে যাই, এখন শেখ হাসিনা যদি পৃথিবীর অন্য কোনো দেশে রাজনৈতিক আশ্রয়ে থাকে, তাকে ওইখান থেকে এনে তার বিচার করাটা নিশ্চয়ই কঠিন হবে, রাইট? তো এই ক্ষেত্রে যদি সে স্ট্র্যাটেজিক্যালি যদি সেটা যদি তার পলিটিক্যাল স্ট্র্যাটেজি হয়ে থাকে যে সে দেশে আসুক, তারপর সুষ্ঠু বিচার করা হবে, সেটা যদি হয়, আমি মনে হয় এটাকে ওয়েলকাম জানানো উচিত। আর যদি সেটা না হয়ে সে যদি মনে করে হাসিনা যেটা করেছে, তার 15 বছর 16 বছর শাসনে বাংলাদেশে যা হয়েছে সবকিছু এতটা অন্যায় না, এটা স্বাভাবিক, এবং সেটাকে সে যদি অন্যায় মনে না করে, তাহলে নিশ্চয়ই আমাদের ছাত্র সমাজের সচেতন থাকতে হবে, এবং তার উপর নিশ্চয়ই আমাদের চোখ রাখতে হবে সে কিভাবে প্রসিড হয়। আর একটা বক্তব্যের উপর আমাদের মনে হয় অতি দ্রুত it is too early to judge on him, so I think আমাদের আর কিছুদিন ওয়েট করা উচিত, তাকে আরো কিছু অবজার্ভ করা উচিত, এবং এবং তখন অবশ্যই ফলো আপ স্পিচগুলো কিরকম হয় সেটা বুঝে তারপর আমাদের হয়তো বা ডিসিশন নেওয়া উচিত। নিশ্চয়ই সে যদি আওয়ামী লীগকে ফেভার দেওয়ার চেষ্টা করে, তাকে মানে ওখান থেকে সরানোর ব্যবস্থা অবশ্যই করতে হবে, আদারওয়াইজ আমাদের আন্দোলন, আমাদের স্বাধীনতা বিফলে যাবে। ধন্যবাদ। আচ্ছা, এই প্রসঙ্গেই আমি ছাত্রদের ছাত্রদের যেই কথা ছিল সেই বিষয় নিয়ে আমি আতিক ভাইয়ের কাছে যাব। আতিক ভাইয়ের কাছে জানতে চাবো, সেটা হচ্ছে যে মানে আপনারা স্বরাষ্ট্র উপদেষ্টার কথায় যে উত্তেজিত হলো ছাত্র সমাজ, তো তারা কেন উত্তেজিত হলো? কোন বিষয়টাতে তাদের আসলে মানে ভালো লাগেনি, বা কোন বিষয়টার কারণে তারা তাদের রাগ ক্ষোভ দেখিয়েছেন? ধন্যবাদ রাবি ভাই আবারও। তো আমরা সবাই জানি যে স্বরাষ্ট্র উপদেষ্টা এর আগে আওয়ামী লীগে ছিলেন। তো উনি যে বক্তব্য দিয়েছেন, আসলে এই মুহূর্তে এই বক্তব্যটা আমরা ওনার কাছ থেকে আশা করি নাই, ছাত্র সমাজ, সাধারণ মানুষ। তো এইটাকে আসলে উনি এভাবে আখ্যায়িত করে আসলে আওয়ামী লীগকে উস্কানি দিচ্ছে, বা ওনার মনের মধ্যে আওয়ামী লীগের প্রতি ভালোবাসা আছে কিনা সেটা আমরা স্পষ্ট না। এই জন্য আসলে আমরা উত্তেজিত, কারণ উনি এই মুহূর্তে এই সময়ে এটা এইভাবে বলতে পারে না।
উনি আমাদেরকে নিশ্চিত করতে হবে, খুনের বিচারগুলা নিশ্চিত করতে হবে, আমাদের যে ভাইদের হত্যা করা হয়েছে সেগুলার বিচার নিশ্চিত করতে হবে। সেগুলা নিশ্চিত করার পর উনি হচ্ছে নির্বাচনের কথা বা নির্বাচনে অংশগ্রহণের কথা বলতে পারে। উনি সরাসরি এইভাবে কাউকে আমাদের সামনে নিয়ে আসার কথা বলাটা কখনো ঠিক হয় না। ধন্যবাদ। ধন্যবাদ। তো আপনার আপনার কথায় যতটুকু বুঝতে পারলাম যে ছাত্র সমাজের দাবি হচ্ছে বা ছাত্র সমাজ বলতে চায় যে আ নির্বাচনে তাদেরকে আসার অনুমতি দেয়ার আগে বিচার করে সবকিছু সমাধান আমাদের করে এরপরে তাদেরকে লিগ্যালাইজেশন দেয়া হোক নির্বাচন করার। একদম। ঠিক আছে, ধন্যবাদ। আমি চলে যাব আবার হচ্ছে রঞ্জন সরকার দার কাছে। তো রঞ্জন দার কাছে আমার প্রশ্ন থাকবে যে আওয়ামী লীগ যখন পিনাকি ভট্টাচার্যকে দেশ ছাড়তে বাধ্য করে, সেটা তখন কি সংখ্যালঘু নির্যাতনের মধ্যে পড়ে না? কিংবা যখন গয়েশ্বরচন্দ্র রায়কে হাসিনা সরকার বারবার জেলে ঢুকায়, তখনও কি সেটা সংখ্যালঘু নির্যাতনের মধ্যে পড়ে না? আ রঞ্জন দা যদি একটু আনমিউট করে হ্যাঁ, আপনি বলেন। আচ্ছা, ধন্যবাদ রবি ভাইয়া। আচ্ছা, আপনার ফার্স্ট যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে পিনাকি ভট্টাচার্য। তো আমাদেরকে জানা দরকার যে হু ইজ পিনাকি ভট্টাচার্য। তো আমরা সহজ কথা বলতে গেলে উনি একজন রাজনীতি বিশ্লেষক, লেখক, সমালোচক। তো আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল 15 বছর, তো আমরা বিভিন্ন সময় দেখেছি যে হচ্ছে উনি বিভিন্ন সময়ে আওয়ামী লীগ এবং তার হচ্ছে বিভিন্ন কার্যকলাপ নিয়ে হচ্ছে উনি সোচ্চার ছিলেন, যার কারণে হচ্ছে আহ, দেশ দেশ ত্যাগ দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন। এখন যদি একটু গয়েশ্বরচন্দ্রের কথা বলি, উনি একজন বয়োজ্যেষ্ঠ নেতা বিএনপি বাংলাদেশ ন্যাশনাল পার্টির। তো হচ্ছে ওই দৃষ্টিকোণ থেকে যে আহ, আমরা শুধু হচ্ছে আপনার গয়েশ্বরচন্দ্র রায় বলেন বা হচ্ছে আপনার পিনাকি ভট্টাচার্য বলেন, ওর দুইজন না, এমন শত শত কর্মী আছে যারা হচ্ছে আপনার বিএনপি ছিল, জামাতে ছিল, বা হচ্ছে আপনার অন্য থার্ড পার্টি ছিল। সো ওটা যে আহ, আপনি বললেন যে সংখ্যালঘু নির্যাতনের মধ্যে পড়ে কিনা, এক দৃষ্টিকোণ থেকে ওনাদের যথেষ্ট পরিমাণ হচ্ছে রাজনৈতিক জ্ঞান ছিল, রাজনৈতিক একটা পক্ষ ছিল। এক দৃষ্টিকোণ থেকে ওরা রাজনৈতিক সংখ্যালঘু পর্যায়ে পড়ে না। কেন হচ্ছে আপনার দেখা গেছে আওয়ামী লীগ থাকা অবস্থায় অনেক এমন নেতা আছে যেগুলো হচ্ছে আপনার দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন। এবং হচ্ছে আহ, বিভিন্ন সরকার মানে কোনো রাজনৈতিক দল ছিল না, কিন্তু সরকারের সমালোচক ছিল যদি পিনাকি ভট্টাচার্যের কথা বলা হয়ে থাকে। তো ওনাকেও দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন। তো আমি মনে করি যে হচ্ছে ওই দৃষ্টিকোণ থেকে পিনাকি ভট্টাচার্য বা গয়েশ্বরচন্দ্র রায় দুজনের যে বর্তমান যে বা হচ্ছে অতীতের যে প্রেক্ষাপট ছিল, অবশ্যই সংখ্যালঘুদের কাতারে পড়ে না। কেন হচ্ছে উনি দুইজন হচ্ছে সমালোচক ছিল, রাজনীতির বা আওয়ামী লীগের সমালোচক ছিল, বিভিন্ন সময় সমালোচনা করেছেন। আর গয়েশ্বর রায় হচ্ছে বিএনপির যথেষ্ট পরিমাণ হচ্ছে একজন বয়োজ্যেষ্ঠ নেতা। বিভিন্ন সময় আমরা দেখেছি যে হচ্ছে আপনার খালাদা যখন হচ্ছে জেলে ছিল, বা হচ্ছে তারিক জিয়া লন্ডনে ছিল, তখন হচ্ছে হচ্ছে মির্জা ফখরুলের সাথে গয়েশ্বরচন্দ্র রায় যথেষ্ট পরিমাণে অ্যাক্টিভ ছিলেন রাজনীতির মাঠে বাংলাদেশে। রাবি ভাইয়া। আচ্ছা, আমি সরাসরি একটা প্রশ্ন করি, কিছু মনে করবেন না। সেটা হচ্ছে যে মানে আমরা মূলত বাঙালি জাতি বা বাংলাদেশী আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, তাদের কাছে সংখ্যালঘু শব্দটার অর্থ কি? এবং এই শব্দ দ্বারা কি বোঝানো হয়? আপনি যদি একটু বলতেন এই বিষয়টা। হ্যালো। আচ্ছা। হ্যাঁ, শুনতে আহ, পাচ্ছেন? হ্যাঁ, 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 আসলে বলেন। ওইখানে আমাদের সমস্যা হচ্ছে, ওইখানে আমাদের যে ওই যে সেন্টিমেন্ট, ওই যে আমাদের হচ্ছে একটা কি বলে একটা প্রচলিত কথা আছে যে হচ্ছে আপনার আমরা সংখ্যালঘু আর হচ্ছে ওরা সংখ্যাগুরু। তা আমাদের সমস্যা হচ্ছে ব্রেনে, আমাদের জন্মগত একটা সমস্যা যে যারা হচ্ছে সংখ্যায় কম তারা হচ্ছে সংখ্যালঘু, আর যারা সংখ্যায় বেশি তারা সংখ্যাগুরু। কিন্তু আমরা বাপ দাদা 14 গোষ্ঠী এখানে জন্ম, আমাদের এই মাটিতে বড় হয়ে ওঠা, আমার এই মাটিতে সবকিছু, তারপরে আমরা সংখ্যালঘু বলে হচ্ছে প্রথম প্রায়োরিটি দেওয়া হয়। তা আমি বলতে চাচ্ছি যারা হচ্ছে সংখ্যালঘু শব্দটা ব্যবহার করে, আমাদের হচ্ছে বিভিন্ন আমি নিজে দেখছি আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল হিন্দু সম্প্রদায়ের বা আমার কমিউনিটি আছে, তো এই শব্দটা ইউজ করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন। তা আমি জানি না কোন দৃষ্টিকোণ থেকে ওরা স্বাচ্ছন্দ্য বোধ করেন। কিন্তু আসলে হচ্ছে ওই যে দেশের প্রতি যে একটা টান, দেশের প্রতি একটা ভালোবাসা,
তা আমার বাবা বলে যে আমার এই মাটি এবং মাটির জায়গা বিক্রি করে আমি কোথাও যাবো না, আমি এখানে জন্ম নিয়েছি, আমার বাবা ছিল এখানে, আমার মা ছিল এখানে, তা আমি এখান থেকে যাবো কেন, এই দেশটা আমার, দেশের যে প্রায়োরিটি সেটা আমার কাছে বড়, অন্য দেশ বা অন্য সংস্কৃতি বা অন্য জায়গায় থাকুক এটা পরে আসবে, তা আমার দেশ আমার মাটি, এবং হচ্ছে এখানে আমরা সংখ্যালঘু না, এখানে হচ্ছে আমরা এখানে জন্মগত হয়ে এখানে এখানে নাগরিক আমরা। তো আমাদের যে শব্দটা আসলে ওইখানে তৈরি হয়ে গেছে যে আসলে যদি কম থাকে সংখ্যা এটা সংখ্যালঘু হয়ে যাবে, আর যে সংখ্যা বেশি থাকে সংখ্যা গুরু হয়ে যাবে, যে এই যে দুইটা শব্দের মধ্যে যে বিরাট একটা ব্যবধান আমরা জন্মগত হবে হচ্ছে যা পূর্বপুরুষরা বলেন ওইটা তৈরি করে দিয়ে গেছেন, যার কারণে হচ্ছে আমরা বসতে আচ্ছা, উঠতে খাইতে খেতে আপনি কি সমস্যা কোনো ঠিক আছে। কারণে মনে করেন বাংলাদেশের এই হিন্দু সম্প্রদায় বা বাংলাদেশের যে হিন্দু কমিউনিটিটা এত বড় কমিউনিটি, তারা আসলে সংখ্যালঘুর মধ্যে পড়ে? অবশ্যই না। আমি আপনার ফার্স্টে বললাম যে আমরা বাংলাদেশি জন্মগত ভাবে 14 গোষ্ঠী এখানে জন্মগ্রহণ করা, বা হচ্ছে যদি আমরা 1947 সালে দেশভাগের কথা বলি, ঠিক আছে, দেশভাগের পর থেকে অনেক হিন্দু কিন্তু হচ্ছে ভারতে চলে গেছে বা এখনো যাচ্ছে আমার এলাকা থেকে। তবে মূল কারণ হচ্ছে ওইখানে যে আমরা এখানে জন্মগ্রহণ করেছি, এই দেশটা আমাদের না, যারা সংখ্যাগুরু আছে ওই দেশটা তাদের। আমাদের যে মেন সমস্যাটা ওইখানে যে হচ্ছে আমাদের এখানে সবকিছু বড় হয়ে ওঠা, সবকিছু জন্মগ্রহণ এখানে, না আমরা কেন ওই ধরনের থিঙ্কিং থাকবে যে হচ্ছে ভারত আমাদের কাছে আপন, বাংলাদেশ আমাদের কাছে পর, ভারত আমাদের সংখ্যাগুরু আর এখানে সংখ্যালঘু আমরা। ভারতে যে মুসলিম আছে বা অন্য সম্প্রদায় যারা আছে তারা যে ওই ধরনের চিন্তা ভাবনা করে বাংলাদেশে চলে আসে, তবুও তারা তো কোনোদিন আসে না, তারা তো ওইখানেই রয়ে গেছে। তা আমরা কেন এখান থেকে হচ্ছে ভারতের সংখ্যালঘু মনে করে যাচ্ছি বা এখানে গিয়ে কি আমরা শান্তিতে আছি? যাক, আমাদের এখানে একজন প্রশ্ন করেছে লাইভ থেকে, একজনের প্রশ্ন কমেন্ট করে এসে জানিয়েছে, আরিফ খান রানারাজ। তো তার প্রশ্নটা আমি সরাসরি তিনি যেভাবে লিখেছেন সেভাবেই আমি পড়ে শোনাচ্ছি আপনাকে। নমস্কার দাদা, আপনাদের কাছে আমার একটি প্রশ্ন আমাদের সকল ফ্রান্সবাসীর। আমরা দেশের জন্য প্রবাসে অনেক লড়াই করেছি। যাই হোক 14ই আগস্ট এবং 15ই আগস্ট যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে, আপনারা সবাই এই ব্যাপারে কতটুকু ভূমিকা এবং উদ্যোগ নিয়েছেন? আপনাদের প্রতি নমস্কার রহিল, অবিরাম ভালোবাসা রইল। তো উনি যেটা প্রশ্ন করতে চেয়েছেন সরাসরি বললে দাঁড়ায় যে 14 এবং 15 তারিখের আগস্টের 14-15 তারিখের জন্য আপনাদের প্রস্তুতি কতটুকু? সেটা হতে পারে সেলফ ডিফেন্স এর জন্য, হতে পারে অ্যাটাকিং এর জন্য। এখন এটা নির্ভর করতেছে কে কোন দৃষ্টিকোণ থেকে দেখছে বা কে কোন দলে নিজেকে সম্পৃক্ত করছে। আচ্ছা, আহ, আমার যে যে পার্সোনাল ওপিনিয়ন সেটা বলতে চাচ্ছি যে আমার 14 এবং 15 যে হচ্ছে দুইটা দিন আসছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে হচ্ছে 15 আগস্ট আমাদের একটা শোক দিবস, আর 14 আগস্ট হচ্ছে ওদের একটা মাস্টার প্ল্যান আছে যে একটা কিভাবে এক্সিকিউট করবে 15 তারিখ সেগুলো। এটা হতে পারে সাম্প্রদায়িক দাঙ্গা, হতে পারে সাম্প্রদায়িক উস্কানি। তো আমরা যেটা হচ্ছে কিছুদিন একটু আগে খবর দেখলাম যে হচ্ছে প্রায় 5,000 crore টাকা হচ্ছে ইনভেস্ট করলো ওরা, 1,000 crore হচ্ছে শুধু হচ্ছে হিন্দু মাইনরিটির জন্য কিভাবে নিজেদের মধ্যে জামালা সৃষ্টি করেছে। সো অবশ্যই আমাদের এখানে করণীয় হচ্ছে নিজে সতর্ক থাকা এবং আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে সতর্ক করা, ইনফরমেশন পাস করা, আমাদের কমিউনিটি যারা আছে আমাদের কমিউনিটিকে জানানো যে বিষয়গুলো এমন হতে যাচ্ছে, আমাদের সবার সতর্ক থাকা দরকার, সোচ্চার থাকা দরকার, যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে আশেপাশে। বা আমার পাশে যে মন্দির আছে, আমার এলাকায় যদি নাও থাকে, আমার পাশে যে মন্দির আছে ওই মন্দিরগুলোকে একটু আহ করা, পাহারা দেওয়া বা হচ্ছে একটু নজরে রাখা। দ্যাটস অল, নাথিং মাচ উই ক্যান ডু। আমরা আমাদেরকে প্রোটেক্ট করতে হবে। এখানে হচ্ছে বিদেশ থেকে কোনো শক্তি এসে বা হচ্ছে কি বলে থার্ড পার্টি এসে আমাদেরকে প্রোটেক্ট করবে না। এটা হচ্ছে আজ হোক আর কাল হোক বা হচ্ছে 10 বছর পর হোক, আমাদের যে প্রোটেকশন আমাদেরকে দিতে হবে। এবং এটা হচ্ছে যে আমরা না দিতে পারি তা আমাদের জন্য অনেক খারাপ কিছু ওয়েট করবে, সেটা বলার অপেক্ষা রাখে না। সো আমি মনে করি যে আমাদের যে 14 এবং 15 আগস্টে যে হচ্ছে আহ, যে এইগুলা ওরা এক্সিকিউট বা যে কোনো একটা অকারেন্স ঘটতে যাচ্ছে, আমাদের নিজের যে সতর্কতা, আমাদের হচ্ছে ব্যক্তি সতর্কতা এবং সমাজের সতর্কতা, কমিউনিটির সতর্কতা, এগুলোকে এড়াতে পারে এবং আমরা হচ্ছে সোচ্চার করতে পারি মানুষকে যে ওই ধরনের কোনো অপ্রীতির ঘটনা যদি না ঘটে আমার আশেপাশে বা আছে, তাহলে হচ্ছে মনে করি আমরা এগুলা খুব সহজে এড়াতে পারবো এবং আমরা সুন্দর একটা আগামী 16 তারিখ, আমরা সুন্দর একটা 16 তারিখ দেখতে চাই। আমরা অপ্রীতিকর কোনো কিছু চাই না, আমরা দেশের শান্তি চাই। ধন্যবাদ রঞ্জন দা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার
মূল্যবান বক্তব্যগুলো বলার জন্য বা মূল্যবান কথাগুলো বলার জন্য। আমি আবারও আরেকটু চলে যেতে চাই আতিকুর রহমান চৌধুরীর কাছে। আতিক ভাই, আ আগামীতে কোন দলকে আপনারা আসলে ক্ষমতা দিতে চান? এই বিষয়ে কি একটু বলবেন? যে মানে ছাত্র সমাজ যেহেতু বর্তমান বা হাসিনার যে হাসিনা অথবা হচ্ছে আওয়ামী লীগ সরকারকে যে নামালো এবং প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসকে তারা বসিয়েছেন সে জায়গায়, এবং আপনারা যেহেতু নামাচ্ছেন, বসাচ্ছেন, তো আগামীতে কোন দলকে আসলে আপনারা ক্ষমতা দিতে চান? সেই বিষয়ে যদি একটু ক্লিয়ার করতেন। জি ভাই। আপনি নিশ্চয়ই জানেন ছাত্রদের প্রথমত ৯ দফা দাবি ছিল। ৯ দফা দাবির পর আমরা ১ দফায় দাবিতে চলে আসছি। আমাদের সেই দাবি বাস্তবায়িত হওয়ার পর আমাদের ছাত্ররা এখনো রাস্তাঘাটে, মাঠে তারা চলমান দায়িত্বে আছে। তো আমাদের ছাত্রদের এখন যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে রাষ্ট্র সংস্কারের কাজ করছে। যতদিন পর্যন্ত আমাদের রাষ্ট্র সংস্কার না হবে ছাত্ররা ততদিন পর্যন্ত মাঠে থাকবে। এখন নতুন সরকারের কথা যদি বলা হয়, নতুন সরকার হচ্ছে জনগণের প্রত্যক্ষ ভোটে জনগণের নির্বাচিত সরকারকেই ছাত্র সমাজ মেনে নেবে। জনগণের জন্য যে আসবে, জনগণের জন্য যে কাজ করবে, যে যার দ্বারা বাংলাদেশে আর কখনো সহিংসতা আসবে না। বাংলাদেশের যদি স্পেসিফিক করে বলি, হিন্দু সম্প্রদায়ের উপরে বা বৌদ্ধ সম্প্রদায়ের উপরে কোনো মামলা হবে না তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য, এবং দেশে কোনো অরাজকতা হবে না। আমরা সেই সরকারকেই চাই। আমরা সেটাই চাই যেটা জনগণ চায়। তো যখন সরাসরি সর্বসাধারণ যখন সরাসরি ভোটের মাধ্যমে একটা নির্দলীয় সরকার নির্বাচিত করবে, আমরা সেটাকেই সাপোর্ট দেব। আমাদের সাপোর্ট তার সাথেই থাকবে। ধন্যবাদ আতিক ভাই। আমি একটু সবুজ ভাইয়ের কাছে যাব। এই যে প্রসঙ্গটা ছিল, একই প্রসঙ্গের সাথে আমি একটু যুক্ত করব যে আ বাংলাদেশে আমরা দেখেছি যে ১৮-২৪ এর যে নির্বাচনগুলো হয়েছে, আওয়ামী লীগের ভাষ্যমতে জনগণ বিপুল সংখ্যক ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করেছে। এখন যেহেতু আবার জনগণ বা ছাত্র সমাজ চাচ্ছে যে একটা সুষ্ঠু আ নির্বাচন হোক বাংলাদেশে। সেই ক্ষেত্রে কি আপনি মনে করেন যে এই যে ১৮-২৪ এ জন আ বা জনগণ যেভাবে তাদেরকে ভোট দিয়েছে, একইভাবে তাদেরকে আবারও ভোট দিয়ে তাদেরকে জয়ী করে আবারও ক্ষমতায় আনার সম্ভাবনা কি আপনি দেখতে পান কিনা? সবুজ ভাই যদি একটু বলতেন। ধন্যবাদ। যদি এইটাই হয় তাহলে আমাদের মতো দুর্ভাগা পৃথিবীতে মনে হয় আর কেউ হবে না। মানে এত এত রক্ত, এত চেষ্টার পর একটা স্বাধীনতা আমরা পেয়েছি। একটা স্বৈরশাসককে, ডিক্টেটরকে আমরা ক্ষমতা থেকে উৎখাত করেছি। পৃথিবীতে অনেক ডিক্টেটর আছে। হাসিনার মতোই আমরা পুতিনকে ডিক্টেটর বলতে পারি, কোরিয়াতে ডিক্টেটর বলতে পারি। এই ডিক্টেটরদেরকে তাদের যে লোকাল পপুলেশনস বা ওই দেশেও ছাত্র আছে, তারা কিন্তু উৎখাত করতে পারেনি। আমাদের দেশে তারা উৎখাত করতে পেরেছে। আমাদের দেশের ছাত্রদের কে নিয়ে আমরা আসলে পৃথিবীর বুকে প্রাউড করতে পারি যে একটা যতই শক্তিশালী হোক, পৃথিবীর কোনো সহায়তা ছাড়া, ওয়েস্টার্নদের সহায়তা ছাড়া, নেইবারিং কান্ট্রির সহায়তা ছাড়া শুধুমাত্র ছাত্ররা বিপ্লব করে একটা স্বৈরশাসককে উৎখাত করেছে একটা লক্ষ্যে, নেই জাস্টিস প্রতিষ্ঠা করার জন্য। এখন যদি আমাদের গত ২টা নির্বাচন হয়েছে, এটা সম্পর্কে পৃথিবীর সব মানুষ জানে, শুধু বাংলাদেশ না। একই ধরনের নির্বাচন যদি পুনরাবৃত্তি ঘটে, তাহলে আমাদের মতো দুর্ভাগা পৃথিবীতে আর কেউ আছে বলে আমার কাছে মনে হয় না। তবে তবে আমার কাছে মনে হয় বাংলাদেশের প্রত্যেকটি মানুষ এখন অবগত আছে, এখন জানে যে একই নির্বাচনের পুনরাবৃত্তি ঘটলে তাদের কি হবে। একটা মানুষের পেটে যখন লাথি পড়ে তখন সে তার মানে বা অন্যভাবে বলতে গেলে কেউ যদি কারো পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তখন সে মানে বাউন্স ব্যাক করে, তখন সে ফিরে আসে। তো আমাদের প্রত্যেকটি মানুষ ওই পর্যায়ে আছি যে আমরা আসলে এখন চাইলেই সেই স্বৈরশাসককে, সেই ভুয়া নির্বাচন আর হতে দিব না, আর হতে দিতে পারি না। তবে সেটা হচ্ছে আমাদের দেশের সাধারণ জনগণের চাওয়া, আমাদের ছাত্র সমাজের চাওয়া যে একটা সুষ্ঠু নির্বাচন আমরা চাই, যেই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এমন একটা নির্বাচনের পরিবেশ তৈরি হবে যেই নির্বাচনে প্রত্যেকটি মানুষ উৎসব মুখরে
মানে স্বাধীনভাবে নির্বাচন কেন্দ্রে যাবে এবং সে তার পছন্দ মতো ব্যক্তিকে নিজের ইচ্ছা মতো ভোট দিবে এবং তার ভোটটা প্রপারলি কাউন্ট হবে, এখানে আনফেয়ার কোনো কিছু হবে না। এই প্রত্যাশা আমাদের দেশের প্রত্যেকটি ভোটারের, প্রত্যেক ছাত্র সমাজের, যারা ভোট দিতে পারবে না তারাও চায় তাদের পরিবারের যার ভোট আছে সে যেন ওই সুন্দরভাবে ভোট প্রয়োগ করতে পারে। সেটা হচ্ছে আমাদের প্রত্যেক মানুষের চাওয়া। এখন সেটা ডিপেন্ডস করছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপর, কারণ তারা কি রোলটা পালন করতে হবে। এখন এখানে হয়তোবা আমরা হয়তোবা সবাইকে আমরা এইভাবে এমন ভাবে চিনি না, হয়তোবা আরো কিছুদিন যাওয়ার পর আমরা আসলে বুঝতে পারবো তারা আসলেই এক্সিকিউট করতে পারবে কিনা। এখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়তোবা 7-8 জন, কিন্তু তাদের অধীনে অনেক লোক রয়ে গেছে, সচিবালয়ে হাজার হাজার লোক রয়ে গেছে, পুলিশে আর্মিতে অনেক লোক রয়ে গেছে। ওই লোকগুলো আসলে চাকরিতে জয়েন করেছে আওয়ামী লীগ সরকারের আমলে। অসংখ্য লোক ঘুষ দিয়ে ঢুকেছে, অসংখ্য লোক দলীয় ক্ষমতা বলে চাকরিতে ঢুকেছে। ওই লোকগুলো যদি তাদের সেই আগের যে সুবিধা পাওয়ার লক্ষ্যে তাদেরকে যারা চাকরিতে দিয়েছে তাদেরকে ক্ষমতায় আনার জন্য আমাদের সাথে যদি প্রতারণা করে, তাহলে হয়তো আমরা সুষ্ঠু নির্বাচন আমরা পাবো না। এই জন্য প্রয়োজন ওই লোকগুলোর মাইন্ড চেঞ্জ করতে হবে, যে তোমরা যা তোমাদের মাথায় আছে সেগুলো ভুল, সেগুলো অন্যায়, তোমাদের চিন্তা চেতনা চেঞ্জ করতে হবে। আর যেমন ডক্টর ইউনূসের একটি কথা আমার খুবই ভালো লেগেছে, যে আমার কাছে এই যাকে তাকে এসে পরিচয় করায়ও না, বলো যে আমি বাংলাদেশের নাগরিক, আমি নাগরিক হিসাবে নাগরিক অধিকার পেতে চাই। এই নাগরিক অধিকারটা পাওয়ার জন্য যদি প্রত্যেক মানুষ চেষ্টা করে যে ভোটাধিকার এটা আমার নাগরিক অধিকার, সেটা আমি প্রয়োগ করতে চাই, সেই মানসিকতাটা প্রত্যেক মানুষের থাকতে হবে। এট দ্য সেম টাইম অ্যাডমিনিস্ট্রেশনে বা চাকরিতে, পুলিশে, আর্মিতে সবার মধ্যে এই মেন্টালিটিটা তৈরি করতে হবে। আর সেটা তৈরি করার পর যদি নির্বাচন দেওয়া হয়, তাহলে আমরা মনে হয় সুন্দর নির্বাচন পাবো, যেটা আমরা গত 2টা নির্বাচনে দেখেছি ওগুলো আমরা পাবো না। এই জন্য আমাদের ওই ফান্ডামেন্টাল পরিবর্তন অবশ্যই দরকার। ধন্যবাদ। আমি আরেকটা প্রশ্ন এটার সাথে যুক্ত করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যদি দেখি, সেখানে হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগ সরকার একটি প্রতিবিপ্লবের জায়গা সৃষ্টি করার চেষ্টা করছে, এবং যেহেতু যে কোনো জায়গাতেই একটা বিপ্লব ঘটলে প্রতিবিপ্লবেরও সম্ভাবনা থাকে। এখন আপনাদের কাছে কি মনে হয়, প্রতিবিপ্লবের জায়গায় কি বাংলাদেশ এখনো রয়েছে? সাধারণ হিন্দুদের কোনো সাধারণ হিন্দুদের কোনো ঢাল হিসেবে ব্যবহার করছেন কি আওয়ামী লীগ? বা তারা এই প্রতিবিপ্লবটাকে কিভাবে সাফল্য করে আমাদের জনগণের উপর চড়াও হতে পারে, সেই বিষয়ে আপনার দৃষ্টিকোণ থেকে আপনি কি ভাবছেন, সেটা একটু জানালে ভালো হতো। এটা আসলে একটা বিগ কনসার্ন আমার মতে। মানে খুবই অনেক বেশি খেয়াল রাখতে হবে এই ব্যাপারে, প্রতি বিপ্লব হয় কিনা। আসলে বিপ্লব কখন হয় আমি কিছু কারণ বলি। বিপ্লব একটা দেশে তখনই হয় যখন অপারেশনস বা হিউম্যান রাইটস আবিউজ হয়, মানুষকে চরমভাবে হিউম্যান রাইটস এর আবিউজ হয়, বা ইকোনমিক হার্ডশিপ যখন চলে আসে, যে সাধারণ একটা মানুষকে তার রুটি রুজি ব্যবস্থা সেখানে থাকে না, সাধারণ জনগণের রুটি রুজির ব্যবস্থা থাকে না, শুধুমাত্র ক্ষমতাশীলদের চাকরি বাকরি বা ইকোনমিক বেনিফিটস নেওয়ার সুবিধা থাকে, যেটা আমরা কোটার মাধ্যমে দেখতে পারি। যে আমাদের দেশ 18 কোটি মানুষের দেশ, এখানে 5% মানুষ আনএমপ্লয়েড। হ্যাঁ, আর এই 5% মানুষ হচ্ছে অলমোস্ট 90 লক্ষ মানুষ, রাইট? বা 90 লক্ষ, বা আমি আরেকটু জেনারেসলি যদি বলি, তাহলে প্রায় 1 কোটি মানুষ বেকার। তো 1 কোটি বেকার মানুষ যদি পৃথিবীর যে কোনো দেশের রাস্তায় যদি দাঁড়িয়ে যায়, বিপ্লব এমনিতে হয়ে যাবে। পৃথিবীর যে কোনো দেশে, আমেরিকা, যুক্তরাষ্ট্র, যে কোনো দেশে বিপ্লব হবে। এখন আপনি দেখুন, এই যে মানুষগুলো, এই বাংলাদেশের এই 5% ইয়ত, আর ইয়তদের মধ্যে 30% মানুষ বেকার। এই 30% বেকারের দেশে 56% কোটা। তা আপনি মানে জিনিসটা ইমাজিন করতে পারছেন? এটা পৃথিবীর, আমরা বোকার স্বর্গে বাস করছি। কত অদক্ষ মানুষ আমাদেরকে পরিচালনা করেছে গত মানে স্বাধীনতা 71 সালের পর থেকে আজ পর্যন্ত, এই কোটা রিফর্ম হওয়ার আগ পর্যন্ত কত বুকারা আমাদেরকে স্বাধীন করেছে। যে এত পপুলেশন, একটা
এক্সট্রিমলি পপুলেটেড কান্ট্রি, এক্সট্রিমলি হাইলি আনএমপ্লয়মেন্ট কান্ট্রি, এখানে 56% জব রিজার্ভ করে রেখে দিয়েছে কিছু মানুষের জন্য। কোটা অবশ্যই দরকার আছে, কোটার বিরোধিতা আমি করছি না, কিন্তু কোটাটা ফেয়ার ছিল না, 56% আনফেয়ার ছিল, যার কারণে একটা বিশাল জনগোষ্ঠীর মানুষ তাদের মধ্যে একটা ইকোনমিক হার্ডশিপ চলে এসেছে, যে তাদের রুটি রুজির ব্যবস্থা নাই, তাদের চাকরি বাকরির ব্যবস্থা নাই, তাদের ইনকামের ব্যবস্থা নেই। ওই রকম সিচুয়েশন থেকে কি বিপ্লবটা বাংলাদেশে হয়েছে। এটা হচ্ছে আমার 2 নাম্বার কারণ কেন বিপ্লব হয়। আরো 2-একটা কারণ বলছি, যে এখানে বিপ্লব হইতে গেলে আরো দরকার হয় রাজনৈতিক ফ্রিডম। যদি না থাকে আমাদের দেশে, এই বিপ্লবের আগে কোন প্রকার রাজনৈতিক ফ্রিডম ছিল না। কেউ যদি আওয়ামী লীগ না করতো, অন্য যে কোনো রাজনৈতিক দল করতো, তাকে কোণঠাসা হয়ে থাকতে হতো, তার কথা বলার অধিকার ছিল না, সে তার মতাদর্শ স্বাধীনভাবে প্রকাশ করতে পারতো না। সে মানে আওয়ামী লীগ বা সেই স্বৈরশাসক সে যেইটা চেয়েছে সেটা তাকে জোর করে খাওয়ানো হইতো। এই যে আমি 15ই আগস্টের উদাহরণ দিই, সারা বাংলাদেশের প্রত্যেকটি টিভি চ্যানেলের ফেসবুক পেজ বা তাদের মিডিয়ার ব্যাকগ্রাউন্ড পেজ কি ছিল? কালো ছিল, শেখ মুজিবের ছবি ছিল। কিন্তু বিপ্লব হওয়ার পরের দিন সব রিমুভ হয়ে গেছে। তার মানে কি তার মানে কি? তার মানে হচ্ছে এই যে গত 15 বছর এই পেজগুলোতে মানে যা কিছু সরকার আমাদেরকে দেওয়া হচ্ছিল, তা জোর করে আমাদেরকে খাওয়ানো হচ্ছিল, যে আমরা চাচ্ছি না। হয়তোবা অনেকে তারা হয়তোবা সেটাকে শোক দিবস পালন করে, নিশ্চয় যারা এক্সট্রিম হার্ডকোর আওয়ামী লীগ নিশ্চয় তারা পালন করবে, কিন্তু অনেকেই আছে যে শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশ বা জাতির পিতা সে মানে না। তো তার রাষ্ট্র মানে তাকে জোর করে মানানোর তো কিছু হয় নাই, কিছু নাই। তুমি মানলে মানো, না মানলে নাই, তাকে জোর করে মানানোর কিছু নাই। এভাবে মানে সেটা তো উদাহরণস্বরূপ এরকম অসংখ্য ঘটনা আছে যেখানে আমাদের রাজনৈতিক স্বাধীনতা নাই, ছিল না, যার কারণে এই বিপ্লব ঘটেছে। এখন আসুন আরেকটি কারণ, আসুন দুর্নীতি, করাপশন। আপনারা প্রত্যেক মানুষ জানেন কি পরিমাণ টাকা অবৈধভাবে বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে। টাকা পাচারের সংখ্যাটা আমরা একটা সাধারণ মানুষ ইমাজিন করতে পারি না, যে এত পরিমাণ টাকা একটা দেশ থেকে কিভাবে যায়। শুধু টাকা নয়, বাংলাদেশের প্রত্যেকটি চাকরির সেক্টর, প্রত্যেকটি একটা পাসপোর্ট অফিসে গেলে লুক লাগে, টাকা দিতে হয়। যে কোনো চাকরি, ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলে বা যে কোনো সেক্টরে যান, দুর্নীতি ছাড়া কোনো কিছু হয় না, দলীয় লোক ছাড়া কোনো কিছু যায় না। এই করাপশন থাকার কারণে দেশে একটা বিপ্লব হয়েছে। এখন আরো কারণ আছেন, সোশ্যাল ইনজাস্টিস, যেখানে অন্যায়ভাবে মানুষকে মানে অত্যাচার করা হয়। আজ আমরা এই আমি ব্যক্তিগতভাবে এই বিপ্লবের আগে আইনাগর নামে যে কোনো কিছু এক্সিস্ট করে পৃথিবীতে, এই শব্দটার সাথে, এই ভোকাবুলারিটার সাথে আমি পরিচিত ছিলাম না। এই বিপ্লবের মাধ্যমে আমি এই ভোকাবুলারির সাথে পরিচিত হয়েছি। আইনাগর যে শব্দটা শুনতে সুন্দর দেখায়, কিন্তু এটা যে এত ভয়ঙ্কর হবে এই বিপ্লবের আগে জানতাম না। এই আইনাগরে একটা মানুষকে ঢুকানোর মানেটা কি? সে দেশের যে আইন আছে, দেশে কোর্ট আছে, আদালত আছে, বিচার ব্যবস্থা আছে, থাকা সত্ত্বেও বিচার ব্যবস্থা সরকারের 100% কন্ট্রোলে ছিল। তারপরেও এর চেয়ে এক্সট্রিম পর্যায়ে যাওয়ার জন্য, যে বিচারে গেলে একটা সময় লাগবে, সময় অপেক্ষা না করে তারা আইনাগরে ঢুকিয়ে মানুষকে অন্যায়ভাবে অত্যাচার করে গেছে, যার কারণে এই বিপ্লবটি ঘটেছে। আরো আসুন আমাদের যে জেনারেশনাল চেঞ্জ, আমরা হয়তোবা আমাদের বাবা দাদাদের জেনারেশন ওরা এক ধরনের মেন্টালিটি ছিল, বা আমাদের সিনিয়র যারা তারা এক ধরনের মেন্টালিটি ছিল। আমি তাদেরকে অন্যায় বলতেছি না, কিন্তু যারা জুনিয়র ছিল বা যেটাকে আমরা জেনারেশন জেড বলে থাকি, এই জেনারেশন জেড এবং প্রিভিয়াস জেনারেশনের মধ্যে একটা সিগনিফিক্যান্ট গ্যাপ রয়েছে। যে নতুন জেনারেশন তারা আসলে আধুনিকতার সাথে ওয়ার্ল্ডের সাথে এট দ্য সেম টাইম তাল মিলিয়ে বড় হচ্ছে। আজকে আমেরিকায় কি হচ্ছে, ছোট আজকের 15 বছরের বাচ্চা, 16 বছরের বাচ্চা, সে বুঝতে পারছে কিভাবে পৃথিবীর অন্য একটা দেশে বিপ্লব করতেছে, সেই ছোট বাচ্চাটা বুঝতে পারছে। কিন্তু আগের জেনারেশনের যারা, বিশেষ করে আমার সিনিয়র যারা, তারা হয়তোবা তাদের সময় হয়তোবা ফেসবুক ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, তারা ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড ছিল না, যার কারণে বা সরকার যা আমাদেরকে দিত তাই আমরা খেতাম। কিন্তু আধুনিক যে জেনারেশন, যেটা নতুন জেনারেশন, তাদেরকে আসলে যা খুশি তা খাওয়ানো যায় না। তারা জানে পৃথিবীর অন্য প্রান্তে কি ঘটছে, সবই তারা জানছে, তারা সেকেন্ডের মধ্যে জেনে যাচ্ছে। সুতরাং তাদেরকে বোকা বানানো যায়নি, যার কারণে এই স্টুডেন্ট জেনারেশন বাংলাদেশে বিপ্লব নিয়ে আসতে পেরেছে। এছাড়াও আপনি আরো কারণ হইতে পারে, যেমন বিচ্ছিন্ন অনেক ঘটনা, যেমন আপনি এর আগে মেনশন করেছেন যে নির্বাচন নিয়ে ইলেকশন ফ্রড বা
ডিসঅ্যাপিয়ারেন্স বাংলাদেশে অনেক হয়, গুম করে ফেলা মানুষকে, এগুলোর কারণে এগুলো যখন একটা চরম পর্যায়ে চলে যায় তখন বিপ্লব ঘটে। বাংলাদেশে 2টা নির্বাচন হয়েছে সর্বশেষ, আওয়ামী লীগ যখন প্রথমবার নির্বাচন হয়েছে সেটাও করাপ্টেড হয়েছে, হয়নি তা বলবো না, কিন্তু সেটা রিজনেবল লিমিটের মধ্যে ছিল। কিন্তু পরবর্তী যে 2টা ইলেকশন হয়েছে সেটা লিমিট ছাড়িয়ে গিয়েছে, মানুষের একটা লিমিট থাকে, সেই লিমিটটা ক্রস করে চলে গিয়েছে, যার কারণে মানুষ সেটা সহ্য না করতে পারে। এই যে বিপ্লব ঘটেছে, এই বিপ্লবকে সমর্থন দিয়েছে। এরকম কিছু কারণ লাগে বিপ্লব হওয়ার জন্য। এরকম এরকম উপলক্ষ বা কারণ যদি না থাকে তাহলে বিপ্লব হতে পারে না। আপনি বলছেন প্রতি বিপ্লবের কথা, এখন প্রতি বিপ্লবটা কারা করবে, কার বিপক্ষে করবে? এখন কি আওয়ামী লীগ এসে প্রতি বিপ্লব ঘটাবে? আওয়ামী লীগ কিসের বিরুদ্ধে প্রতি বিপ্লব ঘটাবে? যে এই যে ছাত্র সমাজ বর্তমানে ক্ষমতায়, মানে আমি স্ট্রেট ফরওয়ার্ড বলি, বর্তমান ক্ষমতায় ছাত্ররা আছে, রাইট? মানে যেই হোক, ছাত্রদের সমর্থিত সরকার বর্তমানে আছে। এই ছাত্রদের সমর্থিত সরকার ক্ষমতায় এসেছে আছে 4-5 দিন হয়েছে। এই 4-5 দিনে আমি যে এতগুলো কারণ বললাম, এর কোন কারণটা তাদের এগেইনস্টে আপনি দাঁড় করাতে পারবেন? আমার মনে হয় কোন কারণ দাঁড়াতে পারবে না। দেশের মানুষ এই ছাত্র সমাজের পক্ষে আছে, এই সরকারের পক্ষে আছে, সুতরাং প্রতিবিপ্লব হওয়ার সম্ভাবনা কম। কিন্তু তারা আমাদের দেশে, আমাদের এই কিছুক্ষণ আগে রঞ্জন সরকার আমাদের কিছু আলোচনা করেছেন যে আমাদের দেশের যে অন্য ধর্মের যে মানুষরা রয়েছে, হিন্দু ধর্ম, বৌদ্ধ বা অন্য ধর্ম, তাদেরকে বিভিন্নভাবে মিসগাইড করতে পারে, বিভিন্নভাবে তাদেরকে ইউজ করতে পারে, বা তাদের মন্দিরে এই আওয়ামী লীগ সরকার বিভিন্ন ষড়যন্ত্র করতে পারে, আগুন দিতে পারে, বা ইন্টেনশনালি অনেককে টাকা দিয়ে প্রপাগান্ডা ছড়ানোর জন্য ঘুষ দিতে পারে, বা এরকম অনেক কিছু করতে পারে। এবং সেখানে আওয়ামী লীগের ইন্ডিয়ার সাথে ভেরি ক্লোজ রিলেশন ছিল। বাংলাদেশের এই পর্যন্ত যত সরকার এসেছে সবচেয়ে বেশি ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক আওয়ামী লীগের ছিল। এখন বাংলাদেশ যদি ইন্ডিয়ার ক্ষমতার বাহিরে চলে যায়, ইন্ডিয়ার জন্য সেটা ভালো খবর না। ইন্ডিয়ার অনেক কিছু আছে, বাংলাদেশ ইন্ডিয়ার ইনভেস্টমেন্ট রয়েছে, বাংলাদেশে ইন্ডিয়ার যে কমিউনিকেশন, আমরা যে জানি বাংলাদেশের ভিতর দিয়ে ইন্ডিয়া রেল লাইন নিয়ে গিয়েছে, এই কমিউনিকেশনে বিচ্ছিন্ন হতে পারে। বাংলাদেশের রঞ্জন কিছুক্ষণ আগে আলোচনা করেছেন যে এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে এখানে ইন্ডিয়া গেইনার, বাংলাদেশ লুজার, ওই জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য ইন্ডিয়া আওয়ামী লীগকে সাপোর্ট করতে পারে, এই জন্য শত্রু অলওয়েজ অ্যাক্টিভ। সুতরাং বাংলাদেশের মানুষ সমর্থন করলেও আমাদেরকে সচেতন থাকতে হবে যেন শত্রুরা, আওয়ামী লীগরা বা আমাদের প্রতিবেশী দেশরা এখানে কোনো প্রকার সুবিধা না নিতে পারে। আমি মনে হয় একটু বেশি বড়া দীর্ঘায়িত করে ফেলছি, ধন্যবাদ। ঠিক আছে, না সমস্যা নেই, ধন্যবাদ। আপনি যে কথাগুলো বলেছেন খুবই সুন্দর কথা বলছেন, জনগণের কথাগুলো বলেছেন। তো আমি এখন আবার একটু ছাত্র সমাজকে রিপ্রেজেন্ট করা আতিকুর ভাইয়ের কাছে আমি একটু যাব। আতিক ভাইয়ের কাছে আমার প্রশ্ন থাকবে যে ছাত্ররা এখন আন্দোলন করছে মূলত কিসের জন্য? এখনো তো তারা আন্দোলনে আছে। তাদের তো মোটামুটি সবকিছু তাদের নিয়ন্ত্রণে চলে এসেছে এবং তারা যেমনটা চাইতো ঠিক তেমনটাই হচ্ছে। তাহলে তাদের এখন মাঠে থাকা বা আন্দোলন করার দরকার কি? ওকে, আমি এর আগেও একবার বলেছি যে ছাত্ররা আন্দোলনে এখনো আছে। এর কারণ একটা আমি আগে ব্যাখ্যা করেছি, সেটা হচ্ছে দেশ সংস্কার। আমার দেশ সংস্কার দরকার। সেই সংস্কারের জন্য, এবং আমাদের শ্রদ্ধেয় সবুজ ভাই যেটা বললো যে আমাদের সরকার চেঞ্জ হয়েছে ছাত্র বিপ্লবের কারণে বা ছাত্র আন্দোলনের কারণে, কিন্তু আমাদের যদি আমরা সচিবালয়ের দিকে তাকাই, আমাদের মন্ত্রণালয়ের দিকে তাকাই, আমাদের প্রত্যেকটা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসের দিকে তাকাই, আমাদের ওইসব জায়গায় আমাদের আগের সরকারের যেসব কর্মরত বা দায়িত্বরত যারা কর্মকর্তাগণ রয়েছেন, তারা এখনো ওইখানেই দায়িত্বে আছে। এখন আমরা যেটা চাচ্ছি, ছাত্র সমাজ আমরা চাচ্ছি যে যারা আমাদের বিগত সরকারের সাথে জড়িত ছিল এবং দুর্নীতির সাথে জড়িত, তাদেরকে আইনের আওতায় এনে, বিচারের আওতায় আনে জনগণের সম্মুখে আনতে হবে, প্রকাশ্যে আনতে হবে, এবং তাদেরকে যথোপযুক্ত শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। আমরা চাই না কোনো দুর্নীতিগ্রস্ত কোনো ব্যক্তি সচিবালয়ে থাকুক, কোনো মন্ত্রণালয়ে থাকুক, কোনো প্রশাসনে থাকুক। সো ছাত্ররা এই জন্যই আন্দোলন করছে।
আর একটা হচ্ছে যে এটাও নিশ্চিত করতে চাইতেছে এই যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আসছে, নিশ্চয়ই একটা পুরা সরকার ব্যবস্থা যখন চেঞ্জ হয় খুব অল্প সময়ে সেটার ফলাফল বা সেটার কার্যকারিতা দেখা যায় না। তো এই সরকারের হয়তো সময়ের দরকার। সে একটা গঠনমূলক এবং একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের ব্যবস্থা যাতে করতে পারে এবং মানুষ, সবুজ ভাই যেটা বললো, উৎসব মুখর পরিবেশে মানুষ উৎফুল্ল মনে, আনন্দ মনে নিজের যে নাগরিক অধিকার সেটা প্রয়োগ করতে পারে, সেটার জন্য ছাত্র সমাজ কাজ করছে। এবং আগামীতে শুধু 15ই আগস্ট না, আগামীতে যেহেতু আমাদের বিগত সরকারের যারা কর্মী ছিল তারা হয়তো লুকায়িত আছে, বাট তারা অ্যাক্টিভ, তারা চাইবে যে কোনো সময় এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারকে বা এখন যারা উপদেষ্টার দায়িত্বে রয়েছে তাদেরকে বিপদে ফেলতে, বা ছাত্র সমাজের যে এত রক্তের, আমাদের রক্তগুলা এখনো শুকায়নি, আমাদের ভাইদের রক্ত এখনো দাগ লেগে আছে রাস্তাঘাটে, তো এই রক্তগুলা যাতে মুছে যায় সেই জন্য তারা হয়তো পরিকল্পনা করছে। সেগুলা যাতে বাস্তবায়িত না হয়, সেগুলা যাতে তারা তাদের পরিকল্পনা অনুযায়ী যাতে সেগুলা করতে না পারে, সেটার জন্য ছাত্র সমাজ সোচ্চার আছে। এবং আমাদের আরেকটা যেটা আমি বারবার বলবো, আমাদের দরকার হচ্ছে দেশ সংস্কার। আমাদের দরকার দেশ সংস্কার। আমাদের দেশ সংস্কার হলে আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের বিচার ব্যবস্থা, আমরা চাই আমাদের বাক স্বাধীনতা, আমরা চাই আমাদের ব্যক্তি স্বাধীনতা, আমরা আমাদের বিচার আমাদের যে বিগত বছরগুলোতে আমরা সঠিক বিচার ব্যবস্থা পাই নাই, তো আমরা বিচার বিভাগকে স্বাধীনতা চাই এবং সংবাদ মাধ্যমকে স্বাধীনতা দিতে চাই। সেই লক্ষ্যে এবং সেই উদ্দেশ্যে ছাত্র সমাজ কাজ করছে এবং এখনো মাঠে রয়েছে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমি এখন চলে যাব একটু রঞ্জন সরকারদার কাছে। আর রঞ্জন দা, আপনার 2013 সালের ঘটনা আমরা সবাই জানি। সে সময় হচ্ছে বিএনপির আন্দোলনরত অবস্থাতে বিশ্বজিৎকে প্রকাশ্যে টিভি সেন্টারের সামনে হত্যা করে আওয়ামী লীগ সন্ত্রাসীরা, ছাত্রলীগ এবং যুবলীগ। তো যেহেতু তাদের উপরে হত্যা করা হয়েছিল, শুধু বিশ্বজিৎ না, এরকম অনেক মানুষ রয়েছেন। আপনি ইতিমধ্যেই বলেছেন যে হিন্দু সম্প্রদায়ের অনেক মানুষ আগে থেকে আওয়ামী লীগ সরকারের আমল থেকেই তাদের উপর নিপীড়ন চলছে, নির্যাতন চলছে, অনেককে হত্যা করা হয়েছে। তো আপনাদের কি উচিত না সেই বিষয়গুলো নিয়ে, যেহেতু তাদের উপরে হামলা হয়েছে, ওই বিষয়গুলো কি উল্লেখ করে আপনাদের নিজেদের সিকিউরিটির জন্য আওয়ামী লীগ সরকারে যারা ছিলেন তাদের বিরুদ্ধে একটা মামলা দায়ের করা, কিংবা আপনাদের সেফটির জন্য সেই বিষয়গুলো লক্ষ্য রাখা? কেননা বর্তমানে দেখছি আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় ছাত্রলীগের অনেকেই স্ট্যাটাস দিয়ে হোক বা নিজেদের গ্রুপের মাধ্যমে পোস্ট করে হোক, তারা জানিয়েছে যে আপনাদের আন্দোলনে তারা যুক্ত হয়ে তাদের রাইটস বা দাবিগুলো পেশ করবেন। তো সরাসরি যদি আমি প্রশ্নটা করি, সেটা এভাবে দাঁড়ায় যে আওয়ামী লীগ কেন এখন আপনাদের আন্দোলনে যোগ দিতে চায় এবং আপনারা কি তাদেরকে সার্ভ করছেন কিনা? ধন্যবাদ রাবি ভাইয়া। ফার্স্টে যে মেনশন করলেন বিশ্বজিৎ দাসের কথা, আমরা বিশ্বজিৎ দাসের কাছে চলে যাই। সেটা ছিল 2012 সালের ডিসেম্বর। বিএনপি জামাত, হ্যাঁ, বিশ্বজিৎ রায়ের যে ঘটনা, সেটা ছিল 2012 সালের ডিসেম্বরের লাস্টের দিকে এবং 2013 সালের ফার্স্টের দিকে ঘটনাটা। তো ওই সময় বিএনপির যে সমাবেশ ছিল, সমাবেশ থেকে হচ্ছে দর্জি, যে বিশ্বজিৎ একজন দর্জি ছিল, দোকান থেকে আসার সময় ওরে কুপিয়ে হত্যা করে এবং প্রকাশ্যে, যেটা ছিল হচ্ছে বর্বরচিত এবং মর্মান্তিক। একজন মানুষকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা, আমি জানি না কোন দেশের মানে আইনে আছে যে ওই মানুষকে এখনো বাঁচিয়ে রাখা বা হচ্ছে আইনে আওতায় না না। অবশ্যই এদের জন্য ক্রাইম, অবশ্যই জন্য অপরাধ। যে প্রশ্রয় দিয়েছে সরকার ছিল, অবশ্যই সরকার দায়িত্ব ছিল এই বিষয়টা নজরে আনা। সারা বিশ্বের মানুষ কিন্তু হচ্ছে এটা নিয়ে হচ্ছে কথা বলেছিল এবং হচ্ছে বিশ্ব নজরে কিন্তু মানে এসেছিল বিষয়টা। কিন্তু সরকার যে পদক্ষেপ নিয়েছিল আমরা অবশ্যই মানে আশাহত যে এভাবে হচ্ছে বিষয়গুলো হ্যান্ডেল করবে, হচ্ছে এগুলো হচ্ছে হাইড এন্ড সিক গেম খেলবে আমাদের সাথে, কাইন্ড অফ হাইড এন্ড সিক গেম খেলা আমাদের সাথে। তো যাই হোক, বিশ্ববিদ্যালয়ের যে একটা লাস্ট যুক্তি ছিল যে আমি হিন্দু, আমি কোনো জামাত শিবিরের লোক না, যদি বিশ্বাস না হয় আমার প্যান খুলে দেখো, বলতে হচ্ছে যে প্যান খুলে দেখো, কতটুকু হচ্ছে অসহায় এসব কথা বলতেছে একটা লোক।
তারপর হচ্ছে মানে কুপিয়ে হত্যা করে সবার সামনে, আসলে মানে শরীর রুম খারিয়ে যাচ্ছে যে আসলে কত বড় একটা মর্মান্তিক ঘটনা ছিল। আচ্ছা, আমাদের যে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আমরা যে হিন্দু আছি, বাংলাদেশি আছি, ঠিক আছে, এই যে বাংলাদেশি, আমাদেরকে দেখার ওইটা ম্যাটার করে না কে ক্ষমতায় ছিল বা আওয়ামী লীগ ছিল না বিএনপি ছিল বা হচ্ছে থার্ড পার্টি ছিল। আমাদের সম অধিকার এবং যে সম বন্টন, সেটা আমি আগে বলেছিলাম যে আহ, ওইটা খুব গুরুত্বপূর্ণ ম্যাটার করে। এবং অপরাধ সে যেই করে, আওয়ামী লীগ করুক বিএনপি করুক আর হচ্ছে আমার বাবা করুক, সম অপরাধী। ইভেন আমার বাবা যে অপরাধ করে সে অপরাধী। সে ওই সময় যে হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এবং হচ্ছে যে এতগুলো অকারেন্স হয়ে গেছে, কিন্তু হচ্ছে অনেক হিন্দুই কিন্তু হচ্ছে এগুলো জামাত দাবা চাপা দিয়ে রাখছে এই জন্য যে ওরা মনে করে যে আওয়ামী লীগ ওদেরকে সেভ করে রাখতেছে। বিষয়টা হচ্ছে ওই ধরনের থিঙ্কিং আরো আগ থেকে চলে আসছে, এটা আজকে নতুন না যে হচ্ছে আজকে নতুন আওয়ামী লীগ আমাদেরকে সেভ করতেছে। বিষয়গুলো এমন না, সব সময় চলে আসছিল। ডাজন্ট ম্যাটার হু ওয়াজ ইন দ্য পাওয়ার, অল দ্য টাইম ইট হ্যাপেন্ড। তো আমাদেরকে এখন দেখতে হবে আমাদের যে নতুন যে তত্ত্বাবধায়ক সরকার আছে এখন, তো উনি তো ইনশিওর করেছেন যে আমাদেরকে একটু সময় দেন, আমরা সব ফিক্স করে দেব। আমরা কোনো সংখ্যালঘু না, কোনো সংখ্যাগুরু না, আমরা বাংলাদেশি, আমাদের সম অধিকার, এখানে আমাদের সম অধিকার নিশ্চিত করতে হবে। তৃতীয় যে বিষয়টা যেটা বলছেন যে আইনের আওতায় অবশ্যই আনা দরকার, সেটা আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক, অবশ্যই কেস ফাইল করা দরকার। আমাদের বিষয়গুলো উদ্ঘাটন করা দরকার, সত্যটা মানুষকে হচ্ছে প্রকাশিত করা দরকার। আমরা আমরা এমন কোনো সরকার চাই না যেগুলো হচ্ছে আপনার জনগণের পক্ষে না থাকে, যেগুলো হচ্ছে আওয়ামী লীগ ছিল বা বিএনপি ছিল বা এর আগে জাতীয় পার্টি ছিল 1988 সালের আগে। তো আমরা এমন কোনো পক্ষ চাচ্ছি না যে হচ্ছে জনগণের বিপক্ষে আগে কাজ করবে। এবং চতুর্থ যে বিষয়টা, আমাদের মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে হবে যে আমরা হিন্দু সম্প্রদায় সবসময় নির্যাতিত হয়ে আসছে, আমাদের অবশ্যই আমাদের কিছু দোষ আছে। আমাদের ওই ধরনের রাজনীতি পলিটিক্যাল ইস্যু থেকে বের হয়ে আসতে হবে, যে আমরা কোনো পক্ষে বা দলের পক্ষে না থেকে সরকার যে আছে দেশের জন্য কাজ করবে, দেশের জন্য সর্বতভাবে নিজেকে স্যাক্রিফাইস করবে, আমরা তার সাথে আছি। এবং সে যদি হচ্ছে রাস্তার যদি ভিক্ষুক হয়, সমস্যা নেই আমাদের। আমাদের হচ্ছে আমার একটা উন্নত দেশ, উন্নত উন্নয়নশীল একটা দেশ থাকতে হবে, সুশিক্ষা থাকতে হবে, সুশাসন থাকতে হবে, আমাদের 4টা মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে, এবং শুধু হিন্দু না, সবার জন্য। আমি মনে করি হচ্ছে ধন্যবাদ। হিন্দুদের আরেক, হ্যাঁ বলেন ভাই। হ্যাঁ, 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 বলেন। আপনার তো কথা শেষ হোক, আমি আরেকটা প্রশ্ন এড করব। আচ্ছা, তো হিন্দুদের যে আমাদের যে সমস্যা বলতে পারেন, যে আগে আমি মেনশন করলাম যে আসলে আমাদের ওই ধরনের সেন্টিমেন্ট থেকে বেরিয়ে আসতে হবে, যে আওয়ামী লীগ মানে এমন না যে আমাদেরকে ওরা সেভ করবে, আমাদের সেভ আমাদেরকে করতে হবে। এবং আমরা দেখতে হবে আমরা কাকে নির্বাচন করছি এবং আমরা কার পক্ষে ভোট দিচ্ছি, ওই দৃষ্টিকোণ থেকে আমাদেরকে যাচাই বাছাই এবং সবকিছু করতে হবে। আরেকটা বিষয় আপনি মেনশন করলেন লাস্টের দিকে, যে হচ্ছে এখন আওয়ামী লীগ আমাদেরকে ইউজ করতে পারে কিনা, অবশ্যই পসিবিলিটি আছে। কিছুদিন আগে ওরা ক্ষমতাচ্যুত হয়েছে, সেটা বিশাল বড় গণ-অভ্যুত্থান এবং হচ্ছে আমাদের রক্তের মধ্যে দিয়ে। তো অবশ্যই এটা ওরা করবে, ওরা 15 বছর ক্ষমতায় ছিল, ওদের ডালপালা এখনো রয়ে গেছে বা আছে এখনো। তো অবশ্যই ইউজ করবে বা ইউজ করার প্রবণতা থাকবে। তো এই জন্য আমাদের বা ব্যক্তি যে সতর্কতা, ব্যক্তি যে হচ্ছে আপনার সোচ্চার, এবং আরেকজনকে সোচ্চার, আমাদের কমিউনিটিকে সোচ্চার করা এবং দেশের যারা আশেপাশে আছে তাদেরকে সোচ্চার করা আমাদের প্রথম এবং একমাত্র দায়িত্ব হচ্ছে বর্তমানে। আচ্ছা, আমি যে প্রশ্নটা এড করতে যাচ্ছিলাম আপনার এই প্রসঙ্গের সাথেই, সেটা হচ্ছে যে আওয়ামী রাজনীতি করে যেসব হিন্দু, মানে যে সকল হিন্দু ভাইয়েরা আছে, তাদের উপর জনগণ হয়তোবা চড়াও হয়ে তাদেরকে অত্যাচার নির্যাতন করেছে আওয়ামী পন্থী হিসেবে, হ্যাঁ? কারণ সে আওয়ামী লীগ করতো বা নেতাকর্মী ছিলেন, সেই কারণে তাদের উপর অনেকের উপরেই হাত তুলেছেন বা অনেকের আসলেই সমস্যা হয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই সমস্যাটার কারণে যদি তারা, আপনারা মনে করেন এটা সংখ্যালঘুদের প্রবলেম, আর এটাকে ডিরেক্টলি কি মুসলমানদের দিকে ইঙ্গিত করা হচ্ছে যে মুসলমানরা এই ধরনের হামলা করছে? বর্তমানে আমরা জানি যে 15 বছর ক্ষমতা ছিল আওয়ামী লীগ সরকার। অবশ্যই অনেক বলতে গেলে হচ্ছে একটা ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ হিন্দুস আর ইন দ্য সাপোর্ট আওয়ামী লীগ। তো এটা বলা অপেক্ষা রাখেন যে আমি আমার পরিবার বা বলেন হচ্ছে আমাদের যে, সত্যি কথা বলতে আমার নিজেরও হচ্ছে আমি পরিবার,
আমার বাবা আওয়ামী লীগ করতো বা আমার দাদা আওয়ামী লীগ করতো, এমন একটা শেখ সাহেবের একটা ইয়ে ছিল, আগে থেকেই চলে আসছে, যে ট্রেন্ড আগে থেকে চলে আসছে। তো আমরা হচ্ছে নান অফ দেম হচ্ছে দ্য পারসন ওয়াজ ইন পাওয়ার, আমরা কিন্তু সেভই ছিলাম না। আমরা ইন কেস কোনো সরকার বদল হোক, আমাদের উপরে হামলা হয়েছে, এবং হচ্ছে সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যেই হোক, আমাদের সাথে হচ্ছে যে মাইনরিটিস বলেন, একটু আগে বললেন যে সংখ্যালঘু বলা ঠিক হবে কিনা, তারপর মাইনরিটিস বলতেছি, আক্রমণ হয়েছে, এটা স্বীকার করতে হবে। আর আপনি মেনশন করলেন যে হচ্ছে হিন্দুদের উপর যে এখন পলিটিক্যাল যে হামলা হচ্ছে, যেগুলো হচ্ছে আপনি মেনশন করেন অনেক হিন্দু আওয়ামী লীগ করতো, এবং তাদেরকে হচ্ছে আপনার এখন পলিটিক্যালি ভাবে হচ্ছে ওদেরকে রিপ্রেজেন্ট করতেছে যে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে। আসলে এটা এক ধরনের পলিটিক্যাল ইস্যু। একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন সরকার বা নতুন একটা গভর্নমেন্ট পেয়েছি, তো ওরা চাইবে যে এগুলোকে পলিটিক্যাল ইস্যু করে আমাদেরকে হচ্ছে পক্ষচ্যুত বা হচ্ছে আপনার দৃষ্টিগোচর করার জন্য অনেক কিছু করবে, সেটা স্বাভাবিক। হ্যাঁ, আমি কিছুদিন আগে আমার এক ফ্রেন্ড বলতেছে যে আমার ফ্রেন্ডকে থ্রেট দিল, এটা সেটা করলো। তাই আমি বললাম, ও তো অনেক বড় আওয়ামী লীগের নেতা ছিল, তো বিগুলো হচ্ছে সংখ্যালঘু হিসেবে তো গণগার ঠিক হবে না। যেমন আমরা বলি যদি হচ্ছে পিনাকি ভট্টাচার্য হিন্দু ছিল, ঠিক আছে, যদি ওরে যদি আমরা কমিউনিটি হিসেবে ধরি, সেখানে কিন্তু হবে না। বিষয়টা হচ্ছে ওর সমালোচনা ছিল, গবেষক লাইফে ছিল, সরকারের বিরুদ্ধে ছিল, বা সত্য কথা বলতে এই জন্য দেশ ছাড়তে বাধ্য হয়েছে। এখন যদি কেউ আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ কারণে হচ্ছে অনেক, আমি যদি আওয়ামী লীগ করে থাকি, আগে যদি করতাম, তো আমি অবশ্যই অনেকের সাথে রাব ব্যবহার করে থাকবো, এটা স্বাভাবিক। আর রাব ব্যবহারের কারণে হচ্ছে অনেকে হচ্ছে অনেক কিছু বলবে, এটাও স্বাভাবিক। এটা থ্রেট হিসাবে নিতে হবে, কারণ হচ্ছে আমি নিজেই তো খারাপ ছিলাম, নিজেই তো ক্যারেক্টার ছিলাম। তো এটাকে সংখ্যালঘু ইস্যু বানানো হচ্ছে আপনার মাইনরিটি ইস্যু বানানো, এটা পলিটিক্যাল ইস্যু আর কিছু না। এটা জাস্ট হচ্ছে ইউজ করে হচ্ছে এখানে একটা ইস্যু তৈরি করার পরে এখানে হচ্ছে নতুন যে সরকার আছে ওগুলোর উপর একটা ইন্টারন্যাশনাল একটা চাপ সৃষ্টি করা। এটা করতেছে বা এটা হবে, যে 13-14 তারিখের কথা বলছেন, 14-15 তারিখের কথা, এগুলা ইউজ হবে। এই জন্য আমরা বলছি আমাদের সতর্কতা হচ্ছে বড় জিনিস এখানে। আমার প্রশ্নটা সম্ভবত মানে লাস্ট যেই কোয়েশ্চেনটা ছিল সেটা হচ্ছে যে আপনারা কি সরাসরি মুসলমানদেরকে দায়ী করতেছেন আপনাদের হামলার উপর? না আহ, না, আমরা অবশ্যই না। আমরা মুসলিম, এখানে বলা হয়ে থাকে যে হচ্ছে যে হামলা করতেছে, যে সে মুসলিম হোক আর হিন্দু, ডাজন্ট ম্যাটার, সে অপরাধী। তো হচ্ছে এখানে আমি আগেও বললাম যে ইউজ করতে পারে, ইউজ করছে বা ইউজ হবে ভবিষ্যতে, কালকে হবে, এরপরের দিনও বা এরপরে হতে পারে, হিন্দুদের ইউজ করতে পারে। যে আমি একটা নিউজ দেখলাম যে কয়েকজন হিন্দুকে হচ্ছে মন্দির বাগানোর জন্য পাঠিয়েছে, এবং হচ্ছে ওদের সাথে আরো প্রায় 50-60 জন অ্যাড ছিল, সেটা আমি আচ্ছা, দেখলাম। এটা পরবর্তীতে বিষয়টা, বের হয়েছে যে এটা অ্যাকচুয়ালি গুজব ছিল। তো হ্যাঁ, এটা পরবর্তীতে রিভিল হয়েছে যে এটা গুজব ছিল, যেই এটা হেডলাইন দিয়ে ভিতরে অন্য ধরনের নিউজ চালানো হচ্ছিল। তো যারা এই ধরনের গুজব ছড়িয়ে থাকেন, আপনাদের কাছে অনুরোধ করব যে এই ধরনের গুজব ছড়াবেন না। কারণ অনেকের সময় হয় না ক্রস চেক করার যে আসলে নিউজটা সত্য কি মিথ্যা, শেয়ার করে ফেলে ভুলবশত হোক বা ক্রস চেক না করে হোক। পরবর্তীতে তাদের নিজেদেরও বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, যে একজন গুজব রটনাকারী হিসেবেও কিন্তু তার নাম চলে আসে, সে নিজ ইচ্ছায় না করলেও সেটা হয়ে যায়। তো এই বিষয়ে আমাদের সবারই একটু সতর্ক থাকা দরকার। ধন্যবাদ রঞ্জন দা। আমি আরেকবার একটু আতিক ভাইয়ের কাছে চলে যাব। আতিক ভাই, আপনার কাছে যে প্রশ্ন, যে বর্তমান যে সরকার রয়েছে তাদের উপর আপনাদের বিশ্বাস আছে কিনা, যেহেতু আপনাদেরই সরকার, আপনাদের জন্য কাজ করছেন প্রধান উপদেষ্টা, এবং ছাত্র জনতার জন্য যদি আপনি শেষ কিছু কথা বলতে চান। ধন্যবাদ রাবি ভাই। আমি যদি সংক্ষেপে বলি, আমাদের অনেক দিনের প্রত্যাশা ছিল আমাদের যিনি বর্তমান প্রধান উপদেষ্টা, আমাদের ছাত্র জনতার প্রধান উপদেষ্টা এবং সহ উপদেষ্টাদের উপর সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস রয়েছে। আমি যেটা আবারও রিপিট করতে চাই সেটা হচ্ছে যে তাদেরকে সময় দিতে হবে। তাদেরকে আমরা যদি পর্যাপ্ত সময় দেই, আশা করি তাদের কাছ থেকে আমরা একটা ফলপ্রসূ
একটা ভালো গণতান্ত্রিক গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন পাবো। তো এই জন্য আমরা আমরা ছাত্র জনতা বা ছাত্র সমাজ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং তার সহকারী উপদেষ্টাদের উপর সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে। আর আমি বাংলাদেশি স্টুডেন্ট ফোরাম ফ্রান্স এবং বাংলাদেশি কমিউনিটি ফ্রান্স থেকে এবং সকল প্রবাসী ভাইদের পক্ষ থেকে ছাত্র জনতা ছাত্রদের পাশে ছিলাম সকল প্রোগ্রামে, এবং তাদের পাশে আমরা থাকব। বিশেষ করে আমরা প্রবাসীরা, যদি এক কথায় বলি, আমরা প্রবাসীরা বা রেমিটেন্স যোদ্ধারা বা বিদেশে অবস্থানরত বাংলাদেশি স্টুডেন্টরা, আমাদের যারা স্টুডেন্ট ফোরামে বা বিভিন্ন দেশের স্টুডেন্টরা, সবাই তাদেরকে বিভিন্নভাবে তাদের সমর্থনে ছিল এবং তাদেরকে যত ধরনের সর্বাত্মক সহযোগিতা করা দরকার সবাই যার যার জায়গা থেকে করেছে। ছাত্র জনতার কাছে আমার অনুরোধ এবং বিনীত আবেদন থাকবে যে আমাদের স্বপ্ন, প্রাথমিক স্বপ্নগুলা পূরণ হয়েছে, কিন্তু আমাদের আরো অনেক দূর যেতে হবে। আমাদের সামনে অনেক দূর যেতে হবে। তো আমাদের সামনে যাওয়ার রাস্তাগুলাতে হয়তো এতটা সহজ হবে না, যেহেতু এতদিনের একটা দুর্নীতিগ্রস্ত এবং অরাজকতার মধ্য দিয়ে আমরা চলে আসছি আমাদের দেশটা। তো সেইগুলা সংস্কারের জন্য, সেইগুলা সঠিক পথে নিয়ে আসার জন্য, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য ছাত্র জনতাকে আমি অনুরোধ করব প্রশাসনের পাশাপাশি তারা যেন মার্জিতভাবে, ভদ্রভাবে প্রশাসনকে সাপোর্ট করে, জনগণকে সাপোর্ট করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকারের যে উপদেষ্টা বা তার পরামর্শদাতা হিসেবে বা পরামর্শদাতাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে, এবং হচ্ছে তারা যেন পাশে থাকে। কোন রকম গুজবে, কোন রকম দ্বিধাদ্বন্দ্বায় এবং কোন রকম বিভেদে যেন তারা না পড়ে। তাদের মধ্যে যে একতা ছিল বা যে একতাটা আছে, আমি রিসেন্ট একটা পাকিস্তানে বা আরেকটা দেশে দেখলাম যে আমাদের বাংলাদেশের স্টুডেন্টদের এই যে বিপ্লব, এই বিপ্লব থেকে ওরা হচ্ছে মোটিভেশন নিয়ে, অনুপ্রেরণা নিয়ে পাকিস্তানে এবং মোস্ট প্রবাবলি উজবেকিস্তান পাকিস্তানেই ছিল, নাকি, আমি হ্যাঁ। আচ্ছা, ওরাও সাহস পাচ্ছে, ওদের মনের মধ্যে সাহস আসছে। তো ওরাও হচ্ছে এটা একটা বিপ্লব আকারে ট্রাই করছে। তো আমরা বাঙালি জাতি বীরের জাতি, আমাদের ছাত্র সমাজ বীরের বীরের সেটা বারবার প্রমাণ দিচ্ছে। তো ছাত্র সমাজের কাছে আমার এই অনুরোধ, তাদের তাদের যে এত এত কষ্টের, এত রক্তের বিনিময়ে অর্জিত যে আমাদের বাক স্বাধীনতা ফেরত পাওয়ার জন্য আমাদের যে প্রসেসটা, এটা যেন পরিপূর্ণ হয়, আমার দেশ যেন দুর্নীতিমুক্ত হয়, আমার দেশে যেন বাক স্বাধীনতা থাকে, আমার দেশে যেন সুষ্ঠু নির্বাচন হয়, আমাদের দেশে মা বোনেরা যেন নিরাপদে অবস্থান করতে পারে, আমাদের দেশে যেন কোনো টেন্ডারবাজি, চাঁদাবাজি না থাকে, আমাদের দেশে যেন কোনো চাকরি নিতে গেলে কোনো সুদ ঘুষ দিতে না হয়, আমাদের দেশে কোনো অফিসে যদি কোনো সার্ভিস নিতে যাই সাধারণ জনগণ যেন কোনো ভোগান্তির শিকার না হয়, যেটা ইদানিং বারবার বলা হচ্ছে। পাসপোর্ট অফিস থেকে ধরে প্রত্যেকটা অফিসে দুর্নীতি ছিল এবং প্রত্যেকে এটার ভোগান্তির শিকার। আমরা সেই ভোগান্তি আর চাই না। আমরা কোনো ধরনের ভোগান্তি, কোনো ধরনের অরাজকতা, কোনো ধরনের সহিংসতা চাই না। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ ধর্ম, আমরা আমরা সাম্প্রদায়িক, আমরা হচ্ছে সবাই সমানভাবে বাঁচতে চাই এবং সবাই সমান অধিকার নিয়ে বাঁচতে চাই। আমরা সবাই ভাই ভাই, আমরা কারো ঊর্ধ্বে নই। আমরা সবার আগে আমাদের পরিচয় হচ্ছে যে আমরা মানুষ হিসেবে বাঁচতে চাই। সাধারণ মানুষ হিসেবে আমাদের যে ধরনের অধিকার আছে, এই অধিকার আদায়ের জন্য বা এই অধিকারগুলা বাস্তবায়নের জন্য ছাত্র সমাজের কাছে আমার এই অনুরোধগুলো থাকবে, তারা যেন সাপোর্ট দিয়ে যায় অন্তর্বর্তীকালীন সরকার, প্রশাসন সহ সেনাবাহিনী, পুলিশ প্রশাসন এবং হচ্ছে অফিসিয়াল যত আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ, সবাইকে যেন তারা তাদের জায়গা থেকে সুন্দরভাবে সাপোর্ট দিয়ে যায় এবং তাদের এই প্রসেসগুলো চলমান থাকে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আতিক ভাই। আমি একটু সবুজ ভাইয়ের কাছে যাব। আমাদের হাতে সময় খুবই কম। আমরা যত দ্রুত সম্ভব একটু গুছিয়ে কথাগুলো বলে শেষ করে দিলে ভালো হয়। তো সবুজ ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে বর্তমানে বাঙালি এবং বাংলাদেশী নিয়ে একটা কন্ট্রোভার্সি চলছে যে আমরা কি আসলে বাঙালি নাকি আমরা আসলে বাংলাদেশী? আমাদের কোন পরিচয়টা দেয়া উচিত সর্বজনীনভাবে? আপনি যদি এই বিষয়ে একটু ক্লিয়ার করতেন বাঙালি কি এবং বাংলাদেশী কি, তাহলে দর্শকদের অনেকেরও বুঝতে সুবিধা হতো। ধন্যবাদ রাব্বি, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে আপনি প্রথমত এটা একটা গুরুত্বপূর্ণ পরিচয়ের ব্যাপার। আপনি
আপনার পরিচয় কিভাবে দিবেন, এই পরিচয়টা ক্ষেত্রেও একটা স্বাধীনতা থাকা অবশ্যই জরুরি। কিন্তু পরিচয় যে আমি হঠাৎ বলে ফেললাম যে আমি আম গাছ, আমি কাঁঠাল গাছ, সেটা আসলে হয় না, যৌক্তিক না। যৌক্তিকভাবে বলতে হবে, রাইট? এখন বাঙালি বলতে আসলে কি বোঝানো হয়? বাঙালি শব্দটা আসলে ভাষার সাথে যায়। যেমন যে বাংলা ভাষায় কথা বলে সে নিজেকে বাঙালি বলতে পারে। যেমন বাংলাদেশের বাহিরেও অনেক দেশে মানুষ বাংলা ভাষায় কথা বলে। ইন্ডিয়াতে একটা সিগনিফিক্যান্ট পপুলেশন বাংলা ভাষায় কথা বলে। তারাও নিজেকে বিভিন্ন ক্ষেত্রে বাঙালি হিসেবে পরিচয় দেয়। কিন্তু বাংলাদেশেরও একটা মানুষ নিজেকে বাঙালি ভাষাগত দিক থেকে সে নিজেকে বাঙালি পরিচয় দিতে পারে। কিন্তু বাঙালি শব্দটার সাথে আসলে রাষ্ট্রীয় যে পরিচয় সেটা আসলে বহন করে না। কারণ বাঙালি বাংলাদেশের কনস্টিটিউশনের কোথাও লেখা নাই বা একটা রাষ্ট্র, এটা আসলে শব্দটা রাষ্ট্র পরিচয় করে না। এখন আমি ইংলিশ কথা বলি, এর অর্থ এই নয় আমি ব্রিটিশ, আমি আমি আসলে ইংল্যান্ডের কেউ রিপ্রেজেন্ট করে না, বা আমি ইংলিশ স্পিকার হইতে পারি। তো বাঙালি বললে আসলে যে জিনিসটা একটা মানুষের কাছে চলে আসে সে বাঙালি স্পিকার বলা যেতে পারে, বা ফ্রাঙ্কোফোন স্পিকার বলে সে ফ্রেঞ্চ স্পিকার বোঝায়। শুধুমাত্র ফ্রান্সের নাগরিকরা এই যে ফ্রেঞ্চ বলে তা না, পৃথিবীর অসংখ্য দেশের মানুষ ফ্রেঞ্চ বলে। এখন আপনি কোন পার্সপেক্টিভে নিজেকে পরিচয় দিচ্ছেন সেটা হচ্ছে বিষয়। এখন আপনি যদি নিজের রাষ্ট্রীয় পরিচয় তুলে ধরতে চান, সেখানে বাঙালি বললে আমার মনে হয় আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি না, আমরা একটা গ্রেটার বাংলা ভাষা, বাংলা ল্যাঙ্গুয়েজ স্পিকার্স কে রিপ্রেজেন্ট করছি আর কি। আর যদি নিজের রাষ্ট্রীয় পরিচয় এটা তুলে ধরতে চাই, আমি ওই দেশের নাগরিক, নাগরিকত্বের দিক থেকে আসলে বাঙালি বলতে কোনো রাষ্ট্র এক্সিস্ট করে না, বাংলাদেশ নামে একটা রাষ্ট্র এক্সিস্ট করে। সুতরাং আমাদের পরিচয় হওয়া উচিত বাংলাদেশি, সেটা হচ্ছে রাষ্ট্রীয় পরিচয়। ধন্যবাদ। ধন্যবাদ। আমি এর সাথে আরেকটা প্রশ্ন যুক্ত করব। কারণ যেহেতু হাতে সময় কম, সবার সাথেই লাস্ট কিছু প্রশ্নগুলো সবার কাছ থেকে উত্তরগুলো নিয়ে আমি শেষ করে দিব। সেটা হচ্ছে যে আ গত ১৬ বছর ধরে গত ১৬ বছর ধরে আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড যেমন বিডিআর হামলা, শাপলা চত্বর, রাজনৈতিক নেতাদের মিথ্যা মামলা, চাঁদাবাজি, বাজার নিয়ন্ত্রণ, অবৈধ নির্বাচন এবং ২৪শে এসে ছাত্রদের উপর গণহত্যার কার্যক্রম দেখানোর পরেও কি আওয়ামী লীগকে উচিত হবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করানো? এবং এটার সাথে আরেকটা প্রশ্ন আমি আপনার কাছে রাখতে চাই, সেটা হচ্ছে যে আগামীতে গণতান্ত্রিক রাজনীতি কিরকম হওয়া উচিত এবং প্রত্যেকটা দলের কি, কি উদ্যোগ নেওয়া উচিত? ধন্যবাদ প্রশ্ন করার জন্য। গুরুত্বপূর্ণ, নিশ্চয়ই অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা দেখেছি গত ১৬ বছরে অরাজকতা, আওয়ামী লীগ কি পরিমাণ অরাজকতা করেছে। আমাদের দেশে অনেক রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছে। নিষিদ্ধ হওয়ার যতগুলো কারণ, মানে যেই রাজনৈতিক দলটি যেই কারণে নিষিদ্ধ হয়েছে, মানে একাধিক রাজনৈতিক দল একাধিক প্রয়োজনে নিষিদ্ধ হয়েছে, বা জামাত একটা কারণে নিষিদ্ধ হয়েছে, বা এর আগেও আর অনেক রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছে, বা নিষিদ্ধ হওয়ার জন্য কিছু যথেষ্ট কারণও থাকে। ইলেকশন কমিশন তাদের নীতিমালা বা গাইডলাইনে লিখা আছে যে রাজনৈতিক দল হিসাবে কে কি করতে পারবে, কি করতে পারবে না, বা কি কারণে তাদের নিবন্ধন বাতিল হইতে পারে। এইরকম কারণগুলো যদি আমরা এক এক করে লিস্ট করি, আমার মনে হয় সবগুলোই আওয়ামী লীগের ক্ষেত্রে প্রযোজ্য হবে। প্রযোজ্য হবে যদি সেই কারণগুলো আওয়ামী লীগের সাথে প্রযোজ্য হয়। আমি মনে হয় কেউ যদি দাবি করে যে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে রাজনৈতিক দল হিসেবে তার নিবন্ধন বাতিল করা হোক, আমি মনে করি এই দাবিটি যৌক্তিক দাবি। কারণ তারা সবকিছু, মানে সকল প্রকার যেই কারণে একটা দলের নিবন্ধন বাদ যেতে পারে সবগুলোই কি ওরা টিক দিয়েছে। সুতরাং তাদেরকে বাদ দেওয়া অবশ্যই যেতে পারে। তবে আমি আসলে মানে একটা সাধারণ মানুষের বিপক্ষে না, আমি একটা রাজনৈতিক মতাদর্শের বিপক্ষে। যেমন আওয়ামী লীগ যেই লক্ষ্য উদ্দেশ্যে রাজনীতি করে, এগুলা স্বৈরতা, এগুলা মানুষের অত্যাচার, মানুষের অধিকার হরণ করা। সুতরাং ওই মতাদর্শ, ওই মেন্টালিটি অবশ্যই চেঞ্জ করতে হবে। চেঞ্জ না করলে এই আওয়ামী লীগ নামে আমাদের দেশে মানুষের কাছে একটা মানে ভয় কাজ করে যে আওয়ামী লীগ মানে হচ্ছে কি, মানে সে ক্ষমতাসীন মানুষ, সে দুর্নীতি করবে, সে অরাজকতা করবে, সে অন্যায় করবে, সে লুটতরাজ করবে, সে 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 নারীদের সম্মান হানি করবে। এরকম একটা পরিচয় তাদের মধ্যে
উঠে এসেছে। এটা মানে ইভেন অপকর্মের আমার পক্ষ থেকে পরিচয় আর কি আওয়ামী আমার লীগ। পক্ষ থেকে একটা পরামর্শ হবে তাদের কাছে যে আওয়ামী লীগটাকে বাদ দিয়ে নির্বাচন কমিশন যদি তাদেরকে বাদ নাও দেয়, তারা নিজেরা যেন বাদ দিয়ে সাধারণ মানুষ যারা ভালো মানুষ, মানে যারা এক্সট্রিম না, যারা যারা শেখ হাসিনা হয়ে ওঠে নাই, যারা গোলাম রাব্বানি হয়ে ওঠে নাই, যারা এখনো মানে রুট লেভেলের সাধারণ কর্মী হিসেবে ছিল, তারা একটা নতুন ভাবে মানে তাদের সেই আদর্শকে বাদ দিয়ে সুন্দরভাবে ওই ওই মেন্টালিটি চেঞ্জ করে ভালো মানুষ হয়ে যেন পলিটিক্সে আসে। মানুষ হিসেবে, নাগরিক হিসেবে সব মানুষেরই সমান অধিকার থাকা উচিত। যেমন একটু আগে রঞ্জন যেটা বলল যে ওরা ওদের যে হিন্দু কমিউনিটি সেখানে আপনি প্রশ্ন করছিলেন যে মুসলমানরা তার উপর আঘাত, তাদেরকে মানে আঘাত করছে কিনা, রঞ্জন দা ক্লিয়ারলি আনসার করছেন যে মুসলমানরা আঘাত করছে না। এটা আসলে মানে প্রশ্নটা আসলে সে বলুক বা না বলুক, যেটা ফ্যাক্ট ফ্যাক্টই থেকে যাবে। এখানে যদি এক গোষ্ঠীর রাষ্ট্র হয়ে যায়, এক গোষ্ঠীর রাষ্ট্র যদি হয়, সেখানে ওই গোষ্ঠীর ক্ষমতায় যে থাকবে সেই সেই আঘাত করবে। সেখানে মুসলমান থাকলে মুসলমানই করবে, হিন্দু থাকলে হিন্দুই করবে। বাংলাদেশে যেহেতু মুসলিম পপুলেশন বেশি, সুতরাং ওইটা মুসলমানদের দিক থেকেই আসবে, কলঙ্কটা মুসলমানদের উপরেই যাবে। সুতরাং আমি আমি আসলে আপনার দ্বিতীয় প্রশ্নের দিকে যাচ্ছি যে আমি গণতান্ত্রিক রাজনীতিতে কি চাচ্ছি। যে সুতরাং আমাদের আমাদের বাংলাদেশে যত রাজনৈতিক দল আসবে প্রত্যেককে একটা জিনিস নিশ্চিত করতে হবে যে আমরা বাংলাদেশে মাইনরিটি মেজরিটি এই যে টপিকটা, এটাকে সিলেবাস থেকে রিমুভ করে ফেলতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক বাংলাদেশের মালিক, সে হোক হিন্দু, সে হোক খ্রিস্টান, সে হোক নাস্তিক, সে হোক কোন ধর্মে বিশ্বাস করে অথবা না করে, সে যদি বাংলাদেশে জন্মগ্রহণ করে, সে যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকে, সে অন্য যে কোনো নাগরিকের সমান বাংলাদেশের মালিক। সে বাংলাদেশে, সে যদি কোনো মিনিস্টারের ছেলে হয়, সে সে তারেক জিয়া হোক, সে সজীব ওয়াজেদ জয় হোক, অথবা যেই হোক, সে রঞ্জন দা হোক, যেই হোক, বাংলাদেশের সম্পদের, সরকারি সম্পদের মালিকানা সমানভাবে সে মালিক। সে তার বাংলাদেশে তার অধিকার সমান। বাংলাদেশের এই পর্যন্ত বাংলাদেশে যত কনস্টিটিউশন হয়েছে সব জায়গায় বাংলাদেশের নাগরিক বলা হয়েছে। এখানে কোনো ধর্মের নাম বলা হয় নাই, এখানে কোনো অধর্মের নামও বলা হয় নাই, হিন্দুর কথা বলা হয় নাই, মুসলমানের কথা বলা হয় নাই, বলা হয়েছে নাগরিক। সকল নাগরিকের সমান অধিকার, এই জিনিসটা প্রায়োরিটিতে নিয়ে আসতে হবে যে সবাই, সব মানুষ তার ধর্ম বিশ্বাস এটা তার যার যার, কিন্তু নাগরিক হিসাবে তার অধিকার সমান। সেই নিশ্চয়তাটা প্রত্যেক রাজনৈতিক দলকে এনশিওর করতে হবে, তাকে তারপর তাকে রাজনীতিতে আসতে হবে। সে যদি মানে মানে ধর্মীয় বিষয়টাকে নিয়ে এসে রাজনীতি করে, যে অত্যাচার করবে। আমরা ধর্মের নামে রাজনীতি দেখেছি, আমরা আফগানিস্তানে ধর্মের নামে রাষ্ট্র হয়েছে। বাংলাদেশের মানুষকে বলেন যারা ধর্মের নামে রাষ্ট্র চায় ওরা আফগানিস্তান যাবে কিনা? ধর্মের নামে রাষ্ট্র হয়েছে, ইসরায়েলে ইহুদি রাষ্ট্র হয়েছে, বাংলাদেশের কোনো মানুষ ইসরায়েল যাবে না, বাংলাদেশের কোনো মানুষ আফগানিস্তান যাবে না, কারণ ধর্মের নামে যে রাষ্ট্র হয় এগুলো মানুষের কল্যাণে হয় না। আমি আরেকটা বিষয় আমি ক্লিয়ারলি বলতে চাই, যারা ধর্মের নামে রাষ্ট্র চাই, গোষ্ঠীবাদের নামে রাষ্ট্র চাই, ওরা আসলে ধর্মও বুঝে না, রাষ্ট্রও বুঝে না। কারণ ওরা যদি ধর্ম কিংবা রাষ্ট্র বুঝতো তাহলে একক গোষ্ঠীবাদী কোনো কিছু চাইতো না। সবার সমান অধিকার নিশ্চিত করতে হবে প্রত্যেক গণতান্ত্রিক দলকে, এবং গণতান্ত্রিক রাজনীতি এমন হতে হবে, একটা মায়ের কাছে যেমন সকল সন্তান সমান, সে পড়ালেখা করুক পড়ালেখা না করুক, সে সে ছোট হোক, সে দেখতে সুন্দর হোক, কালো হোক, সে ডিজেবল হোক, সুস্থ হোক, মায়ের কাছে সকল সন্তান সমান। রাষ্ট্রের কাছে সকল নাগরিক সমান হইতে হবে, এই ব্যাপারটা এনশিওর করতে হবে সকল গণতান্ত্রিক রাজনীতিতে। তাহলে আমরা কি সুন্দর একটা পরিবেশ পাবো, যেটা আমরা আশা করছি, যেটা আমরা স্বপ্ন দেখছি, সেটা আমরা পাবো। ধন্যবাদ। ধন্যবাদ সবুজ ভাইকে, ধন্যবাদ আতিক ভাইকে। রঞ্জন দা যদি শেষ কিছু কথা বলতে চান কমিউনিটির উদ্দেশ্যে, এরপরে আমরা প্রোগ্রামটা শেষ করে দিব। আপনার কাছে আর কি শেষ কিছু বার্তা। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আমার কাছে যারা আমার কমিউনিটি আছে তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, অনলি ওয়ান রিকোয়েস্ট, যে হচ্ছে আপনার গুজবে কান দিবেন না। অবশ্যই কিছু ইনসিডেন্ট হয়েছে আমরা দেখেছি এবং আমরা দেখব, এবং আমরা অতীতে যদি থাকাই অবশ্যই অনেকগুলো ঘটনা এবং ঘটে আসছে যেগুলো হচ্ছে আমরা পুরোটা আনএক্সপেক্টেড ছিল। যেটা আমি মেনশন করলাম, কুমিল্লা 2022 সালের ঘটনা থেকে শুরু করে হচ্ছে 16 নাসিরনগর, 12 হচ্ছে রামুর ঘটনা থেকে শুরু করে 13 হচ্ছে আপনার এই ঘটনা, পুরো সবগুলা সবসময় থাকবে। তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে আমাদের যে থিঙ্কিং না থাকতে হবে সেটা হচ্ছে আমরা সংখ্যালঘু নাই দুনিয়াতে, বাংলাদেশে আমরা সংখ্যালঘু না। যে সবুজ ভাই যেটা মেনশন করলো যে আমরা যে বাংলাদেশে যে কনস্টিটিউশন আছে, যে আইন আছে, এখানে মেনশন করা আছে যে আমরা বাংলাদেশি
এবং হচ্ছে আমরা নাগরিক। ডাজান্ট ম্যাটার হচ্ছে কারো হচ্ছে রিলিজন থাকলো, কারো রিলিজন থাকলো না, কারো হচ্ছে আপনার বিলিভ করলো না করলো, সেটা হচ্ছে ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে আমরা সর্বোপরি বাংলাদেশী এবং আমাদের একটাই জাতিগত সত্তা, সেটা হচ্ছে আমরা বাংলাদেশী। আমরা যদি সংখ্যালঘু হচ্ছে সংখ্যাগুরু মনে করে হচ্ছে দুইটা বিভেদ তৈরি করে দেই, সেটা বিভেদ আজীবন চলে আসছে। এবং যদি এভাবে যদি আমরা মনে করতে থাকি এবং ভবিষ্যতে হচ্ছে আমাদের মানে কি বলে অস্তিত্ব বিনষ্ট হয়ে যাবে একেবারে, আছে আপনার কি বলে অস্তিত্বহীন হয়ে যাবে আমরা বাংলাদেশে। আমাদের যে প্রথম যে আমার কমিউনিটির প্রতি যে আমার আকুল আবেদন থাকবে, সেটা হচ্ছে অবশ্যই আমাদেরকে ইউজ করবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। যেখানে হচ্ছে আপনার অন্যায় অবিচার আছে সেখানে আইন আছে। আমরা যে সরকার আছে এখন, আমাদেরকে ওনার প্রতি বা ওনার যে উপদেষ্টাগণ আছে, আমাদের বিশ্বাস রাখতে হবে কিছু হবে, ভালো কিছু হবে এবং ভালো কিছু হতে যাচ্ছে। আমাদের ওই ধরনের ভিতরে মনোবল শক্ত করতে হবে। দ্বিতীয় যে বিষয়টা আমি উল্লেখ করতেছি সেটা হচ্ছে ওইটা ভাববেন না যে আপনি আওয়ামী লীগ করতে নিজের আওয়ামী লীগ আপনাকে এসে আবার নেক্সট টাইম হচ্ছে আবার নিরাপত্তা দেয় এমন কিছু মনে করে কিচ্ছু নেই এখানে। সে যেই আসক ক্ষমতায়, সে যেই আসক, কোনো সময় ভালো ছিল না, কিন্তু ভবিষ্যতে ভালো থাকবে যদি আওয়ামী লীগ আসে সেটা আপনি বলতে পারবেন না। আবার অবিচার নির্যাতন এগুলা হতেই থাকবে। এবং এগুলা আওয়ামী লীগ যে ইগুলো আছে নেতা 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 ইয়ে ছিল, ওনাদের সবকিছুতে হচ্ছে কলকাঠি ছিল। যে এটাতে বিশ্বাস করার কোনো বই নাই যে আওয়ামী লীগ আসলে আপনার নিরাপত্তা পাবেন, বিএনপি আসলে আছে আপনার নিরাপত্তা পাবেন না, জামাত শিবির আসলে পাবেন না, জাতীয় পার্টি আসলে পাবেন না। ওই ধরনের সেন্টিমেন্ট থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। আমাদের প্রথম জাতিসত্তা সেটা হচ্ছে আমরা বাংলাদেশী, এবং আমাদের হচ্ছে যে অধিকার, সম অধিকারের জন্য আমরা আন্দোলন করেছি। যে আন্দোলন করলো এখানে অবশ্যই সব ধর্মের সব কমিউনিটির লোক ছিল, সবাই সমান কন্ট্রিবিউশন ছিল। তো আমাদের ওই ধরনের প্ল্যান থাকতে হবে, আমাদের ওই ধরনের লক্ষ্য থাকতে হবে যে সামনে যে আসে ক্ষমতায়, আমাদের যে এখন প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস আছে, ইনকেস যদি কারেক্ট হয়ে যেত আমরা আবার রাজপথে নামবো, সে যেই হোক। আমরা দুর্নীতি, অবিচার, দুঃশাসনের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার থাকতে হবে। এবং এই সোচ্চার যে ইয়েটা, যে ধারাবাহিকতা আমাদেরকে ভবিষ্যতে ধরে রাখতে হবে। সে যেই ক্ষমতায় থাকুক, অন্যায় অবিচার দেখলে আমরা রুখে দাঁড়াইতে হবে। সেটা মনে করার দরকার নেই যে আমি সংখ্যালঘু এই জন্য আমাকে একটু পিছিয়ে থাকতে হবে, সেটা বলাটা ভুল। সেটা করবেন না, আপনাদের কাছে আপনার অনুরোধ থাকবে। আর 3 নম্বর যে বিষয়টা সেটা আমি মেনশন করতে চাই, নিজেদের হচ্ছে যে নিরাপত্তার যে বিষয়টা, অবশ্যই ইনসিডেন্ট হবে 14 তারিখ 15 তারিখে আমাদের একটা শোক দিবস আছে, ইউজ করবে অনেকেই। তা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, কারোর দ্বারা প্রতারিত হবেন না, গুজবে কান দিবেন না, কারো দ্বারা ইউজ হবেন না। নিজের যে নিরাপত্তা নিজেদের চেষ্টা করুন। যে আশেপাশের যে কমিউনিটি আছে তাদেরকে হচ্ছে আপনার জাগ্রত করেন। যদি ইনকেস যদি কোনো সমস্যা হয়, সরকার আছে, আর্মি আছে, হেল্পলাইন আছে, ওদেরকে ইনফর্ম করেন। আশা করি আমরা খুব সুন্দর একটা ভবিষ্যৎ এবং আমরা অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ দেখবো, যেখানে হচ্ছে আমরা এক পাশে মন্দির থাকবে, এক পাশে মসজিদ থাকবে, আরেক পাশে পেগুড়া থাকবে। হচ্ছে আমরা খুব সুন্দর একটা আগামী দেখতে যাচ্ছি আশা রাখি। এবং দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে আমরা বাংলাদেশি। এই পরিচয় নিয়ে আমরা বাঁচতে চাই, এই পরিচয় নিয়ে ধরে রাখেন। সংখ্যাগুরু এটা সেটা বলবেন না, আপনাদের কাছে রিকোয়েস্ট হলো আমার। আর এই মনোবলটা নিয়ে হচ্ছে সামনে এগিয়ে যাওয়া, আমরা এগিয়ে যাব, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব, বাংলাদেশকে এগিয়ে নিব। বাংলাদেশের উন্নতি একটাই দেশ, কান্ট্রি কাম ফার্স্ট। হচ্ছে আগে দেশের চিন্তা, তারপর অন্য কিছু। সবুজ মেনশন করলো যে সে যেই হোক, অ্যাথিস্ট হোক, যার কোনো রিলিজন নাই, সমস্যা নাই, সে বাংলাদেশি, তার সমান অধিকার। আমাদের ওই ধরনের মনোবল থাকতে হবে যে আমরা এক এবং অদ্বিতীয়, আমরা বাংলাদেশি। আমাদের হচ্ছে পরিচয় আমাদের একটাই পরিচয়, ডাজন্ট ম্যাটার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক, আমরা একটাই পরিচয়। এবং আমাদের যে জন্মগত যে জন্মভূমি, এই রক্ষার দায়িত্ব আমাদের। 14 তারিখ 15 তারিখে রক্ষার দায়িত্ব আমাদের। তো সবাই সম্মিলিত প্রচেষ্টা, সম্মিলিত সোচ্চার আমাদের অবশ্যই সবকিছু ঠিক করে দিবে, ঠিক হয়ে যাবে আশা রাখি। আর সবার কাছে হচ্ছে আমার বিনীত অনুরোধ, দেশ গঠনে কাজ চলতেছে, অবশ্যই আপনার সমপরিমাণে সমানতালে হচ্ছে অংশগ্রহণ করবেন। দেশকে কিভাবে সামনে নিয়ে যাওয়া যায়, দেশকে কিভাবে উন্নত করা যায়, দুর্নীতি মুক্ত একটা দেশ পাওয়া যায়। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রঞ্জন দা, ধন্যবাদ সবুজ ভাই, ধন্যবাদ আতিক ভাই, আপনাদের সবাইকে ধন্যবাদ। খুব সুন্দর সুন্দর কথা বলেছেন। আমরা খুব সুন্দর সুন্দর আলোচনা করলাম বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে। আমি একটু জানিয়ে দিতে চাই, বাংলাদেশি স্টুডেন্ট ফোরাম ফ্রান্স শাখার পক্ষ থেকে সমসাময়িক বিষয় নিয়ে লাইভ কন্টিনিউয়াসলি চলতে থাকবে।
দেশপড ইউথ ভয়েসের মাধ্যমে এবং সংবাদ সম্মেলন সহ আরো অনেক অ্যাক্টিভিটি আসছে বাংলাদেশ স্টুডেন্ট ফোরাম ফ্রান্সের, সেগুলো শীঘ্রই জানানো হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি নেক্সট এপিসোড বা নেক্সট ভিডিওতে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ভাইয়া।